ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশিরভাগ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। জামাত এনসিপিও দ্রুত প্রার্থী তালিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রক্রিয়া নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর উপর যখন ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে, বিপরীতে হরহামেশাই মাঠে মুখোমুখি তর্ক বিতর্কে জড়াচ্ছেন রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় রাজনৈতিক ঐক্য কতদূর? স্বপ্ন ধরা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর নিবেদিত এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। আজকে আমার সঙ্গে ডানে এবং বামে আমাদের সম্মানিত অতিথিরা রয়েছেন। আমি শুরুতেই একে একে পরিচয় করাতে চাই। আমার একদম সর্বডানে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। এরপরে রয়েছেন জনাব আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক। এবং আমার একদম সর্ববায়ে রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবং এরপরে রয়েছেন ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। এবং আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই একদম আমার সর্বডান থেকে আলোচনা শুরু করতে চাই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকে দিয়ে আমি একটু শুরু করি। একদিকে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দিচ্ছে, অপরদিকে জামাত পিয়ার ও নির্বাচনের আগে গণভোটের দাবি না মানলে মহাসমাবেশের ঘোষণা দিচ্ছে। বিএনপি বলছে সরকার নিজেই নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। এইসবের পেছনে ভিন্ন কোনো রাজনৈতিক খেলা আপনি দেখেন কিনা, বা নির্বাচন কঠিন সমীকরণে এগুচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আজকের এখানে যত সহালোচক তাদের সবাইকে। আর আমার বায়ে আছে আব্দুল নূর তুষার। আগেই বলে নেই, তোমার কথা তুমি বলবো, আমার কথা আমি বলবো। আচ্ছা, দেশ টিভির যারা দেখছেন দর্শক শ্রোতা, না, যে বিষয়টা আপনি বললেন যে জামাত মাঠে নামছে গণভোট নির্বাচনের আগে করতে হবে, আবার জামাত এমন কথাও বলেছে যে আঙ্গুল বাঁকা করে হলেও ঘি তুলতে হবে। পাশাপাশি আবার আপনি বললেন যে সরকার নিজেই নির্বাচন বানচালের প্রচেষ্টা করছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ ছিল, সেই বিএনপির পক্ষ থেকে বলছে। মানে এটা আসলে কি মেলে না তো। বিএনপি আর সরকার তো বলছেই কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এবং আজকে পর্যন্ত সেই কথাটা চলমান আছে। দ্বিতীয় কথা হচ্ছে মাঠে নামলো জামাত, পাশাপাশি আমরা এও দেখেছি যে দলের নমিনেশন নিয়ে যখন কোনো গন্ডগোল হচ্ছে, এটা কিন্তু ইন্টারনাল গন্ডগোল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাস্তায় টায়ার জ্বালানো হচ্ছে। তো আপনার ঘরের ঝামেলা যদি আপনি বাইরে নিয়ে আসেন, ঝামেলাটা তো আপনার। তো আপনার ঝামেলার জন্য তো সরকারি রাস্তাঘাট ব্লক হবে, সেটা তো সঠিক না। সেই অর্থে আমি বলছি এখন যে বিষয়টা যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এটা এখন এই মুহূর্তে খুব আলোচিত। পাশাপাশি একটা জিনিস ধরেন, গণভোটের কথা বলছে জামাত, গণভোটটাকে নির্বাচনের আগে করতে হবে। আর বিএনপির তরফ থেকে অর্থাৎ এহসানুল হক মিলন সাহেবদের পক্ষ থেকে বলা হচ্ছে দিনেই গণভোট হবে, দুইটা একসাথে। ভালো কথা, বাট গণভোটের ব্যাপারে কিন্তু তারা একমত, এতে কোনো সন্দেহ নাই। এখন আমি একটা বিশেষ বিষয় উপস্থাপন করতে চাই এখানে, যে গণভোট আগে হইলে কিংবা নির্বাচনের দিনে হইলে এর ভিতরে কোনো পার্থক্য আছে কিনা আমি ঠিক জানি না। আমার ব্যাখ্যা একটা আছে, কিন্তু আমি রাজনৈতিক দলের কাছে প্রশ্ন রাখছি, মিলন ভাই যেহেতু আছে তাকেও বলবো যে মানে নির্বাচনের আগে গণভোট অথবা নির্বাচনের দিনের গণভোট, এতে পার্থক্য আছে কিনা। যদি পার্থক্য না থাকে তাইলে দুইটা দল দুই দিকে যাচ্ছে কেন? যদি পার্থক্য না থেকে থাকে, নির্বাচনের আগে করলে অসুবিধা কি, আবার নির্বাচনের দিকে করলে অসুবিধা কি, সেই ব্যাখ্যাটা দিতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে যদি আমাদের কিছু বলা থাকে পরে বলো। আরেকটা কথা বলি, এই যে আঙ্গুল বাঁকা করার কথা, এবং আঙ্গুল বাঁকা করার কথাটা কিন্তু বাংলাদেশে ইট ইজ নাথিং নিউ। এই শব্দটা হয়তো বলা হয় নাই। আপনি বাংলাদেশে আমরা যে 53 বছরের রাজনীতি নিয়েছি বা দেখছি, তাতে আপনার এমন কোনো বিষয় নাই। রাজনৈতিক অধিকার যখন সরকারের বিরুদ্ধে যখন একটা অধিকার আদায় করতে গেছে, কিংবা রাজনৈতিক মত অনৈক্য যেখানে হয়েছে, সেখানে অধিকার আদায় করতে গেলেই সেখানে আঙ্গুল বাঁকা করতে হয়। আপনি যদি সিম্পল 90-এর গণ অভ্যুত্থান দেখেন, অভ্যুত্থানটা কেন হইলো? ফাইনালি আঙ্গুল বাঁকা করা হলো।
আঙ্গুল বাঁকা করেছে কে? জেনারেল উদ্দিন সাহেব বলছে জনগণের দাবিতে যে আপনার সাথে আমরা নাই, এটা আঙ্গুল বাঁকা। যদি আসেন 1996 সালের কেয়ারটেকার গভর্নমেন্ট, সেখানেও কিন্তু ফাইনালি আঙ্গুল বাঁকা করতে হয়েছে। নর্মাল দাবি ছিল, কিন্তু তিন দল মিলে, তিন দলীয় জোট যখন বললো না দিতেই হবে কেয়ারটেকার গভর্নমেন্ট, তখনই কিন্তু আসলো। তারপরে যদি অন-11-এর দিকে তাকান, সেটাও কিন্তু সহজ সোজা আঙ্গুলে আসেনি, আঙ্গুল বাঁকা করে। এটা নেগেটিভ অর্থে না, অর্থাৎ রাজনীতিক আমরা গণতন্ত্রের ব্যাপারটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি। শেষ পর্যন্ত যদি আপনি জুলাই আসেন, সেখানেও আঙ্গুল বাঁকা, সেখানে আবার কাউন্টার আঙ্গুল বাঁকা ছিল। শেখ হাসিনা আঙ্গুল বাঁকা করছে প্রশাসন নিয়ে, যে যেভাবে ওকে রাখুন, এভাবে 80% বাঁকা করতে করতে যখন 80% বাঁকা হয়ে গেছে, জনতার বিস্ফোরণটা এমন হইলো যে তার 100% বেঁকে বসেছে এবং তাকে চলে যেতে হয়েছে। তার মানে আপনি রাজনৈতিক ব্যক্তি বা দল বা প্রভাব যখন এমন জায়গায় যায় যে আরেকটা দল বঞ্চিত হচ্ছে, তখন সেটা আদায় করার জন্য আপনাকে বাঁকা আঙ্গুলি করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, মাঠে যদি জামাত বাঁকা আঙ্গুল করে থাকে এবং শুধু 80% বাঁকা করে থাকে, আর বিএনপি যদি 100% বাঁকা করে মাঠে নামে, বিএনপির সামনে জামাত টিকবে কিনা আমি জানি না, আমার সন্দেহ আছে, বাট সেটা সংঘর্ষের রূপ নিতে পারে। সুতরাং এখন থেকেই দায়িত্বশীল যারা আছেন, বাংলাদেশের বড় বড় স্টেক হোল্ডার যারা নিয়ন্ত্রণ করতে পারেন, তাদের এখনই দেখা উচিত। নাহলে আঙ্গুল বাঁকা বাঁকি নিয়ে কিন্তু ফাইনালি যদি একটা সংঘর্ষের দিকে যায়, মোটামুটি পরিস্থিতি ঘোলাটে হলে নির্বাচনী ট্রেন এমনি যথেষ্ট অমসৃণ অবস্থায় আছে, তার সাথে আরো একটা জটিল পরিস্থিতি হতে পারে। সেটার দিকে বড় বড় স্টেক হোল্ডার যারা আছে, তাদেরকে এখনই স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব আবু হেনা রাজ্জাকী। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আনম এহসানুল হক মিলন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির এই দেশ সংলাপের পক্ষ থেকে। আমরা এবার যেতে চাই একদম আমার সর্ববামে রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনার কাছে সরকার বলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বৈঠকের ব্যবস্থা করবে না, এটা বলেছে। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়ন নিজ উদ্যোগে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু মাঠের বাস্তবতা এখন যা দেখছেন, আঙ্গুল বাঁকা করার কথা বলা হচ্ছে, যেটি আবু হেনা রাজ্জাকী বলছেন যে নির্বাচনী ট্রেন আরো অমসৃণ হওয়ার কোনো শঙ্কা আপনি দেখেন কিনা, বা নির্বাচনের আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। পরিবেশকে আরো কঠিন করে তুলছে বলে মনে করেন কিনা? আপনাদের ধন্যবাদ এবং আমার সহ আলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। প্রথমত আপনারা লক্ষ্য করেছেন, আপনারা সবাই জানেন যে ঐকমত্য কমিশন যখন আসলে আমাদের দিক থেকে আমরা যেটা অবজার্ভ করেছি, ঐকমত্য কমিশন আসলে যখন শেষ হয়ে যায় প্রথম দফায় জাতীয় সনদ করার পরে, তার আগে থেকে আমরা বলছিলাম, কিন্তু তার আগে অন্য সবাই আসলে অনুভব করে যে এটার বাস্তবায়ন পদ্ধতিটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয় নাই। জাতীয় সনদ করা হচ্ছে, তো জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে আসলে কোনো ধরনের ঐকমত্য তৈরি করার চেষ্টা করা হয় না, এজেন্ডাই ছিল না। আমাদের এবং অন্যদের অনুরোধে তারপর এটা 1 মাসের জন্য এক্সটেন্ড করা হয় এবং ওই পিরিয়ডে আমরা আসলে আলাপটা করি যে আসলে এটা বাস্তবায়নের পদ্ধতি কি হবে। সেইখানেও একটা যেরকম থাকে এখানকার রাজনৈতিক যে সংস্কৃতি, যে ধরেন পরস্পরের বিরুদ্ধে অন্তত প্রধান দলগুলির অবস্থান নেওয়া, তো সেটা ছিল আমাদের দিক থেকে। আমরা তারপরেও যেটা দেখছিলাম, যেটা আসলে রাজ্জাকী ভাই বললেন, আমরা কয়েকটা জিনিসে একমত হইতে পারছিলাম। একটা হচ্ছে যে এই সনদের একটা আইনি ভিত্তি লাগবে, এটার জন্য একটা গণভোট লাগবে। পরবর্তীতে যারা আসলে নির্বাচিত প্রতিনিধি হবে তাদের 2 ধরনের ক্ষমতা লাগবে। এক ধরনের ক্ষমতা হচ্ছে গভর্নমেন্ট রান করার জন্য পার্লামেন্টারি পাওয়ার, যেটা আরেকটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যারা নির্বাচিত হবে তাদের আসলে এক ধরনের সংবিধান পরিবর্তনের এক ধরনের ক্ষমতা লাগবে, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিগুলি ভোগ করে। এটা লিমিটেড পর্যায়ে রিফর্ম অ্যাসেম্বলি হিসাবে আমরা এটা বলছিলাম। এই জিনিসগুলি নিয়ে ঐকমত্য ছিল, তার মানে মোটা দাগে কি করতে হবে এইটা নিয়ে খুব বেশি ভিন্নমত ছিল না। ভিন্নমত দেখা গেল কিসের, যেটা কথা তুললেন যে আসলে এটা গণভোট কবে হবে, নির্বাচনের মানে জাতীয় নির্বাচনের সাথে একদিনে, নাকি আসলে জাতীয় নির্বাচনের আগে। জামাত ইসলামী এবং এনসিপি এদের দাবি ছিল যেটা জাতীয় নির্বাচনের আগে এটা সম্পন্ন করতে হবে। বিএনপি সহ অপরাপর প্রায় বেশিরভাগ রাজনৈতিক দল ওইখানে যারা উপস্থিত ছিল, তাদের দিক থেকে এটা মনে করা হচ্ছিল যে একদিনে হলেই হয়, কারণ এটাতে তাদের ব্যাখ্যা অনুযায়ী এর মধ্যে খুব বেশি মানে এর গুণগত কোনো হেরফের হচ্ছে না, এরকম একটা ধারণা ছিল।
আরেকটা ভিন্নমত তৈরি হয় যে আসলে এই আইন যেটা হবে, আইনের কাভারটা কিভাবে হবে? এটা কি অধ্যাদেশ হবে, এটা প্রেসিডেন্ট অর্ডার হবে, এটা সাংবিধানিক আদেশ হবে? মানে আইনের নাম নিয়ে এক ধরনের, আইনের নাম এবং আইনটা জারি করবে কে, তার কর্তৃত্ব নিয়ে এক ধরনের তর্ক হয়। অনেকের বক্তব্য ছিল যে এটা একটা পার্লামেন্টারি আর একটা কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যেই গভর্নমেন্ট রান করছে, যতটা সম্ভব কনস্টিটিউশনের ভেতরে থাকার চেষ্টা করতেছে, অতএব এটা যে কোনো নামই হোক, এটা অধ্যাদেশ বা এরকম একটা কোনো একটা নামে হবে, কোনো একটা শিরোনামে, কিন্তু এর ক্যারেক্টার অধ্যাদেশই থাকবে। আরেকটা তর্ক ছিল যে যেহেতু আসলে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় না, এর একটা টেকনিক্যাল লিমিটেশন আছে, সেদিক থেকে এটা বলা হচ্ছিল যে এটা একটা সংবিধান আদেশ হওয়া উচিত এবং এটার কর্তৃত্ব হওয়া উচিত যে অভ্যুত্থান থেকে উঠে আসা সরকার, মানে রাষ্ট্রপতি না। এইটা একটা তর্ক ছিল। মানে তর্কগুলি কোথায় আপনি দেখেন। আর এই প্রধান দুইটা তর্কর মূলে আমরা যখন এটা হচ্ছিল তখন আমরা সহ কিছু রাজনৈতিক দল আসলে তর্ক নিরসনের চেষ্টা করতেছিলাম সাইড লাইনে। সে সাইড লাইনে গিয়ে যে তর্কের আমরা আসলে উৎস খুঁজে পাই সেটা হচ্ছে যে যেই সনদ গৃহীত হয়ে গেছে নোট অফ ডিসেন্ট সহ, সেই সনদের উপরে অধিকাংশ রাজনৈতিক দলের একটা দাবি ছিল বিএনপি যে আসলে আপার হাউস পিআর এর ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিছে, বেশিরভাগ রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা ছিল যে তারা আপার হাউস পিআর এর এই নোট অফ ডিসেন্টটা উইথড্র করুক, তারা আপার হাউসটা পিআর যদি সম্মত হয় তাহলে তারিখ কিংবা আসলে আইনের যে নাম, এই তর্কগুলি সমাধান সম্ভব। আমরা আসলে দুতিয়ালি করি এটার ভেতরে, বিএনপির সাথে আমরা শেষ দিন পর্যন্ত আসলে চেষ্টা করি এবং আমি একদম ওপেন হাউসে, আমি হাউসের পক্ষ থেকে বিএনপিকে রিকোয়েস্ট করি যে আপনারা সম্ভব যদি হয় এটা কনসিডার করেন, আর যদি না হয় আরো 2 দিন সময় নেন, আপনারা উচ্চতর আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে বসেন, কিন্তু এটার একটা সমাধান আমরা বুঝি যে এটা হইতে পারে। বিএনপির দিক থেকে ওইখানে রিজিডিটি শো করা হয়। আরেকটা যেটা হয়, কিছু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন আর ঐকমত্য কমিশন, তাদেরকে আমরা বলছিলাম যে আরো 2টা দিন হাতে নেন, কিন্তু তাদের দিক থেকে একটা তাড়াহুড়া ছিল যে ওই দিনেই এটা শেষ করতে হবে, যদিও এটা আসলে ঐকমত্য কমিশনের মেয়াদের শেষ সময় ছিল না, তাদের হাতে আরো কাজ আছে, সেগুলি করতে হবে। এই অজুহাতে রাত 11টার মধ্যে এটাকে শেষ করা হয় অমীমাংসিত পথে। তখন যেটা আসলে ঠিক করা হয় যে ঐকমত্য কমিশন এইগুলির সমাধান করার জন্য এক ধরনের একটা মীমাংসা ফর্মুলা এবং আইনের ফর্মুলাটা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে এবং তাদের যে আসলে এক্সপার্ট প্যানেল আছে তাদের সাথে বসে যখন আসলে এই প্রস্তাব আসলো, তখন দেখা গেল যে আগের 3টার সাথে অন্য আরেকটা জিনিস ঐকমত্য কমিশনের দিক থেকে যোগ হয়েছে। মানে প্রথমত এই 3টা বিরোধ, আমি 2টা বিরোধের কথা বলছিলাম এবং এটার ভেতরের বিরোধের কারণ ছিল আপার হাউস পিআর আমাদের অবজারভেশন অনুযায়ী। কিন্তু ঐকমত্য কমিশন যখন প্রস্তাব দিল তখন দেখা গেল যে আসলে এটা অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে কিনা, মানে এইরকম তাদের প্রস্তাবের মধ্যে তারা বিল সংযুক্ত করে দিল যে বিলটা বাস্তবায়িত হয়ে যাবে কিনা, এইরকম টাইম লিমিটটাকে একটা জায়গায় নিল। সেইগুলি রাজনৈতিক দলগুলির মধ্যে আরেকটা বিরোধ, মানে আগের যেগুলি ছিল এগুলি মীমাংসা হইল না, ঐকমত্য কমিশন আরেকটা মাত্রা যোগ করলো। ঐকমত্য কমিশন এই নতুন মাত্রা যোগ করার পরে রাজনৈতিক মহলে আরেকটা বিরোধ তৈরি হয়। আমরা মনে করেছিলাম যে সরকারের দিক থেকে যে প্রেস কনফারেন্সটা পরবর্তীতে এটার প্রেক্ষিতে করা হইলো, আমরা আশা করছিলাম যে সরকার এটাকে আসলে কোনোভাবে রিজলভ করার একটা উদ্যোগ নেবে। আমরা সেখানে দেখলাম যে সরকারের দিক থেকে যে প্রেস কনফারেন্স করা হলো, সরকারের লোকজন, প্রেসের লোকজন এখানে আসছে, তারা এক ধরনের অভিমানের কণ্ঠে একটা অভিমানী অবস্থান নিয়ে রাজনৈতিক দলগুলির উপরে বলটা ছেড়ে দিয়ে বলল যে এটা আপনাদেরকে সমাধান করতে হবে, আমরা এটা পারবো না, আপনারা করলে করবেন 7 দিনের মধ্যে, না হয় এটা যা আছে আমরা আমাদের মতো করে একটা করবো। এজ ইফ যে এটা একটা, মানে এটার মধ্যে কোনো মেরিট আছে, কোনো আলোচনা করতে হবে, এটার মধ্যে আসলে কোনোভাবে নিষ্পত্তি করার পথ আছে এবং নিষ্পত্তি করতে হবে, সেইখানে সরকারের কোনো দায় দায়িত্ব আছে, এগুলো কিছুই বোঝা গেল না। একটা দায় দায়িত্বহীন একটা অভিমানী অবস্থান নিল সরকার এবং এইটা আরেকটা জটিলতা তৈরি করলো। আমরা সর্বশেষে গণতন্ত্র মঞ্চের দিক থেকে, আমাদের দিক থেকে আমরা তারপরেও এগুলি নিয়ে এক ধরনের এই যে 7 দিনের
আলটিমেটাম যেটা দিয়েছে এটা আমাদের কাছে হাস্যকর মনে হয় এবং আরেকদিক থেকে খুব দুর্ভাগ্যজনক মনে করি আমরা, যেরকম একটা সিচুয়েশন নিয়ে এটা হতে পারে না। কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমাদের যারা মনে করি যে এক ধরনের দায়িত্বশীলতার ব্যাপার আছে, এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমরা এরপরেও অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলার চেষ্টা করছি। গণতন্ত্র মঞ্চের 6 দলের বাইরে আরো 3টা সংগঠনের সাথে আমরা প্রথম দফায় বসছিলাম এবং এটা এক্সটেন্ডেড করার আমরা চেষ্টা করতেছি। বিএনপির দিক থেকে যাকে আসলে আমরা বসার জন্য প্রয়োজনীয় ব্যক্তিত্ব মনে করি, তিনি দেশের বাইরে থাকার কারণে আলোচনাটা আমরা ওইভাবে এখনো পর্যন্ত ফিরছেন মাত্র। এখন আবার গত রাত্রে আমরা বসছিলাম, আজকে হয়তো যোগাযোগ করে একটা চেষ্টা করা যাবে। এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা, এইটুকু আমি বলি, অন্যদের জন্য ছেড়ে দিই। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আপনাকে। আমি একটু যেতে চাই আমার একদম ডানে আব্দুল নূর তুষার, আপনার কাছে আমি আসি। 5 দফা দাবি না মানলে 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামাত সহ 8 দল। এটা কি নির্বাচন সুষ্ঠু পরিবেশ তৈরি করবে কিনা, নাকি রাজনৈতিক সংঘাতের দিকেই গড়াচ্ছে নির্বাচনের আগে? আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। দাবি দেওয়া জানানোর অধিকার তো সবার আছে, অতএব যে যার খুশি মতো দাবি দেওয়া জানাচ্ছেন এবং দাবি দেওয়া আদায় যে হয়, আদায় যে করা যায় এবং অগণতান্ত্রিক দাবি দেওয়া যে আদায় হয়ে যায় সেটারও নজির আছে। আমার মনে হয় এই যে পুরো আলোচনাটা, এটা একটা সময়ের অপচয়। টেলিভিশনকে প্রোগ্রাম বানাতে হয়, মানুষের কাছে নিয়ে যেতে হয়, একটা তর্ক লাগিয়ে দিয়ে কিছু বিজ্ঞাপন পেতে হয়। তো আপনাদেরকে লোকজন বিজ্ঞাপন দেয়, আপনারা এই অচল সময় নষ্ট করেন। কেন বলি? প্রথমে যখন আলাপ হলো, বললো যে আঙ্গুল বাঁকা করতে হবে, আঙ্গুল সোজা করতে হবে। আঙ্গুল বাঁকা, আঙ্গুল সোজা, এটা তো আইনের ভাষা না, এটা বেআইনের ভাষা। পৃথিবীতে সব লোক আঙ্গুল বাঁকা করলে, আঙ্গুল বাঁকা করাটা হচ্ছে অন্যায়, আঙ্গুল সোজা রেখে কাজ করতে হবে। অতএব পৃথিবীর সব লোক আঙ্গুল বাঁকা করলেও আঙ্গুল সোজা যে ঠিক, এটা ঠিক। কোথায় নুরুদ্দিন সাহেব কি করেছেন, কোথায় কোন জেনারেল সাহেব কি করেছেন, এটা দিয়ে তো বাংলাদেশ ঠিক হবে না। জেনারেল সাহেবরা যদি কোনো অন্যায় করে থাকেন সেটা অন্যায়, আর জেনারেল সাহেবরা ন্যায় করে থাকলে সেটা ন্যায়। সবকিছুকে জায়েজ করার একটা উপায় কি জানেন? কিছু লোক এসে বলে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করছি, কিন্তু তারা জনগণের কাছে যায় নাই। এবার যে পুরো আলাপটা হলো, আপনি দেখেন ঐকমত্য কমিশনের একটা প্রায় ধারা বিবরণী। প্রথম বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ কি? বিবদমান পক্ষের মধ্যে ঐকমত্য আনা, তাই না? যেসব বিষয়ে তর্ক আছে সেই সব বিষয়ে তর্ক নিরসন করে একটা কমন প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসা। ঐকমত্য কমিশন কি নিজে সেখানে নতুন তর্ক ইন্ট্রোডিউস করবে? কিন্তু একটু আগে যে হাসনাত ভাই বললেন, সেখানে তিনি কিন্তু বললেন যে তারা নতুন একটা প্রস্তাব বা নতুন ধরনের কথা তারা ইন্ট্রোডিউস করে দিয়েছেন ওইখানে, নিজেদের প্রস্তাব দিয়ে বলছেন এইবার ওই প্রস্তাবে আসেন, আমরা সব একমত হই। তাহলে এত আলোচনার কি দরকার ছিল? তারা সবকিছু তৈরি করে দিয়ে একটা ভোটাভুটি করতেন ওইখানে, যারা ভোটে জিততো তারা ঠিক, আলটিমেটলি তো ভোটেই যাচ্ছেন, ভোটে যাচ্ছেন, তাহলে ওইখানে ভোটাভুটি করতেন সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘিষ্ঠ। কিন্তু তারা তো সেটা করেন নাই। তারা কি করেছেন? এক পর্যায়ে নিজেদের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মডারেটরের কাজ তো নিজের সিদ্ধান্ত, নিজের প্রস্তাব দেওয়া না, সকলের প্রস্তাবকে এক জায়গায় নিয়ে এসে বিবাদ মীমাংসা করা। যে বিবাদ মীমাংসা করছে সে নতুন প্রস্তাব যদি হাজির করে সেটা তার প্রস্তাব, নতুন বিবাদ ইন্ট্রোডিউস করা অথবা নতুন একটা তর্ক ইন্ট্রোডিউস করা। তারা সেটা করেছেন এবং এটা কিন্তু একটা যৌক্তিকভাবেই আমরা বুঝতে পারছি যে তারা এটা করেছেন। তারপরে তারা কি করেছেন? তারা বলেছেন 7 দিনের মধ্যে ঠিক হয়ে আসেন। তারা কি এরকম আলটিমেটাম দিতে পারেন যে 7 দিনের মধ্যে আপনাদেরকে ঠিক হইতে হবে, না হইলে পরে আমরা নিজেরা করে ফেলবো? তাহলে 7 দিন অপেক্ষা করছেন কেন? নিজেরা করে দেন। আরো 7 দিন কেন নষ্ট করছেন, তাই না? তার আরো 7 দিন নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা 7 দিনের টাইম দিয়ে বলে দিয়েছেন আপনারা 7 দিনে ঠিক হয়ে আসেন। এটা যেন এরকম যে 2 জন তাল গাছের মালিকানা নিয়ে বিবাদ করছে, সবাইকে বলে দিল যে আপনারা 7 দিনের মধ্যে তাল গাছ ঠিক করে আসেন, না হলে আমাদের তাল গাছ আমরা ঠিক করব, আমাদের তাল আমরা পেরে খাবো, নাহলে তাল গাছই কেটে ফেলবো। তারপরে তারা কি করছেন? অধ্যাদেশ জারি করা নিয়ে কথা বলছেন। এই সরকার কি সংবিধানের কিছুটা মানতে পারেন আর কিছুটা না মানতে পারেন সেই রকম অধিকার এই সরকারের আছে বা কারো আছে? যদি সংবিধানের রেফারেন্সে সংবিধানের অধীনে একটা সরকার তৈরি হয়ে থাকে এবং রাষ্ট্র যদি এক্সিস্ট করে, তাহলে রাষ্ট্রপতি এক্সিস্ট করে এবং তাহলে সংবিধানও এক্সিস্ট করে। এবং একটা এক্সিস্টিং সংবিধানের আমি কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, আদেশ জারি করার সময় কিছু করব সাংবিধানিক ক্ষমতা বলে আর কিছু করব আঙ্গুল বাঁকা আঙ্গুল সোজা, এটা তো হতে পারে না। আংশিক সংবিধান মানার কোনো প্রক্রিয়া নাই। হয় সংবিধান স্থগিত করে দিবেন, সংবিধান বাতিল করে দিবেন যে সংবিধান নাই, সংবিধান কাজ করছে না, অথবা সংবিধানকে রেখে সংবিধানকে সমুন্নত রাখার যে প্রক্রিয়া সেটা রাখতে হবে। দেশে কোর্ট আছে, সেই কোর্ট চলছে সংবিধান দিয়ে, দেশের ব্যুরোক্রেসি চলছে সংবিধান দিয়ে, এমনকি 106 ধারায় রেফারেন্স নিয়ে সংবিধানের
আলোকেই এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার প্রচুর সংবিধান সম্মত সিদ্ধান্তও নিয়েছে। তাহলে শুধু এই জুলাই সনদের বেলায় কেন এই আদেশ কে জারি করবে এটা নিয়ে তর্ক হচ্ছে? অন্যান্য আদেশগুলি কে জারি করেছিল, তাই না? তার মানে এটা হচ্ছে কনভিনিয়েন্স অনুযায়ী আইনকে ব্যবহার করা, সুবিধা অনুযায়ী তো আইনকে ব্যবহার করা যাবে না। আইন যেভাবে পালন করতে হবে সেভাবে। এখানে 3 জন আছেন আইনজীবী। আজকে এটা আসলে একটা কি বলবো ভারসাম্যহীন আলোচনা, কারণ আমরা তো আর আইনের ছাত্র না, কিন্তু আমরা যেটা বুঝি সাধারণ নাগরিক হিসেবে যে সংবিধান আমাকে হয় পুরোটা মানতে হবে, আংশিক মানার কোনো উপায় নাই। আমার যেটা ভালো লাগবে সেটা করব, আর যেটা ভালো লাগবে না, যেটা কাজে লাগবে সেটা করব, যেটা কাজে লাগবে না সেটা করব না। এটা তো করা যায় না। এবং বলা হচ্ছে জাতীয় সনদ, জুলাই সনদ তো জাতীয় সনদ না। এখানে তো জাতি কোনো মতামত দেয় নাই, এখানে কিছু রাজনৈতিক দল মতামত দিয়েছে, এর বাইরে জাতির কোনো মতামত নাই। এইটা বলেই কিন্তু গণভোট হচ্ছে যে আপনারা না মানলে গণভোট হয়ে যাবে। আমি দেখেছি আজকে সকালবেলা পত্রিকা আছে, একটি রাজনৈতিক দলের প্রধান বলেছেন নোট অফ ডিসেন্ট যাবে না জুলাই সনদে, নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ হবে এবং জনগণ রায় দিয়ে এটা ঠিক করে ফেলবে। তাহলে পুরা জুলাই সনদটা লিখে একবারে গণভোটে দিয়ে দিতেন। এই যে এতদিন সময় নষ্ট করার দরকার কি ছিল? সেটার তো প্রয়োজন ছিল না। তারা যখন ঐকমত্য আনতে পারছেন না, যখন নিজেদের মতামত চাপিয়ে দিতে পারছেন না, তখন একটা গণভোট নিয়ে এসেছেন। এই গণভোটটা কিভাবে আয়োজন করবেন? এই গণভোটের কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এই গণভোটটা আয়োজন করবেন তারা এমন একটা আইনের মধ্যে দিয়ে, যেটা তারা এখন সাংবিধানিক ভাবে জারি করতে পারেন না। এটাকে সংবিধান সম্মত করার জন্য এই জুলাই সনদের মধ্যেই অসাংবিধানিক বিষয়াবলী আছে। যেমন তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করছেন একই ব্যক্তি দিয়ে। যে ব্যক্তি আইন পরিষদের ভোটে নির্বাচিত হবেন তিনিই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাবেন। ভোটার হিসেবে আমি তো মনে করতে পারি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমি যাকে পাঠাতে চাই আর সংসদে যাকে পাঠাতে চাই দুইজন একই ব্যক্তি না। আমি তো মনে করতে পারি যে এই হাসনাত কাইয়ুম ভাই, এই যে আমাদের রাজ্জাকি ভাই, আমি এরকম 50 জন আইনজীবীকে পাঠাতে চাইতে পারি, ওইখানে চাইতে পারি না? ভোটার হিসেবে আমার সেই চয়েস নাই। সেই চয়েস তো তারা আমাদেরকে দিচ্ছেন না। আমাদেরকে আজকে যে প্রার্থীগুলি দেওয়া হয়েছে, আমি তো মনে করি অর্ধেকের এই কনস্টিটিউশন নিয়ে কাটাছিড়া করার যে যোগ্যতা, সেই দক্ষতা নাই। কারণ তারা বিভিন্ন এলাকাতে রাজনৈতিক দলকে প্রমোট করেছেন, রাজনৈতিক দলের কাজ করেছেন। অনেকে আছেন এমন ধরনের কাজ করছেন, রাজনৈতিক দল কৃতজ্ঞতা বশত তাদেরকে নমিনেশন দিয়েছে, এলাকা কন্ট্রোল করে, এরকম লোক নমিনেশন পেয়েছেন। অন্য দলের লোক চাঁদা দিয়ে চলে এসেছেন, আমাকে থামাবেন না, পরে আমাকে সময় দেন না, আর এরকম লোক তো নমিনেশন পেয়েছে। সেই লোকের হাতে আমি তো সংবিধান কাটাছিড়া এইভাবে ছাড়তে চাই না। যদি ছাড়তেই হয় সেটা তো সংসদের ক্ষমতা ছিল। 2/3 ভোটের মাধ্যমে সংসদ তো সংবিধানকে সংশোধন করতে পারে, কেন এটা থাকতে হবে? তারপর জুলাই সনদের সবচেয়ে অসাংবিধানিক এবং সবচেয়ে উজবুক বলবো না, তুগলকি আইন হচ্ছে এটা। হচ্ছে কি বলেন, এই তুগলকি আইনটা হচ্ছে 270 দিন পরে এটা অটোমেটিক হয়ে যাবে। তো 270 দিন কেন? এটা 30 দিন পরে অটোমেটিক দিয়ে দেন, 15 দিন পরে দিয়ে দেন, ভোটের আগে দিয়ে দেন, অটোমেটিক যোগ হয়ে যাবে। অটোমেটিক কোনো কিছু যোগ করতে গেলে তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে না, অ্যাসেম্বলিও লাগে না। বরং এই অ্যাসেম্বলির যে সার্বভৌম ক্ষমতা সেটাকে ক্ষুণ্ণ করছে কে? এই ঐকমত্য কমিশন। তারা বলে দিচ্ছেন আমরা যে কথা বলেছি এটা যদি আপনারা একমত হইতে নাও পারেন, কাজটা শেষ করতে নাও পারেন, 270 দিন পরে এটা হয়ে যাবে। এবং এই যে ঐকমত্য কমিশন, এই ঐকমত্য কমিশন কি করছে দেখেন। এই ঐকমত্য কমিশন এমন কিছু জিনিসপত্র তৈরি করেছে যেটা নিয়ে ডিসপিউট হবে তারা জানে, জেনেই তারা এই জুলাই সনদের মধ্যে এমন ভাবে প্রস্তুতি করার চেষ্টা করছে যেটাকে বাস্তবায়ন করতে হবে। আপনি আমাকে বলেন, একটা সনদ তৈরি করা হচ্ছে, এটাকে আইনি ভিত্তি দিতে হবে, তাহলে কি এটার আইনি ভিত্তি ছিল না? আইনি ভিত্তি ছাড়া একটা আলোচনা করেছেন তারা, তাইলে কি তারা একটা বেআইনি আলোচনা করেছেন? কিংবা যা আইনে নাই সেরকম একটা আলোচনা করে সেটাকে আইনে পরিণত করার চেষ্টা করছেন? এটা কি রায় আগে আর আইন পরে? ব্যাপারটা কি এরকম হয়? আমি আসবো আপনার কাছে। আপনি আসলে আমি আর কথা বলবো না। আমি আসলে এটা নিয়ে খুবই এটা নিয়ে এত কথাবার্তা বলা হচ্ছে। আরো অনেক অতিথি আছেন, আসবো আপনার কাছে। আমি অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। আমি একটু যেতে চাই ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনার কাছে আসি যে পিআর এবং নির্বাচনের আগে গণভোটের দাবিতে 5 দফা দাবি না মানলে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করতে হবে। জামাতের নায়েবে আমির তিনি বলেছেন যে এটি আসলে বাঁকা আঙ্গুল বলতে জামাত আসলে কি বোঝাতে চেয়েছেন এবং এটি কি রাজনৈতিক সংঘাতের দিকে মোড় নিবে কিনা, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দেশ টিভি যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও সালাম এবং শুভেচ্ছা। এখানে অনেক জ্ঞান গর্ব কথা হয়ে গেল, তো কোথায় থেকে শুরু করব সেটাই বুঝতে পারতেছি না। কারণ যখন তুগলকি, আজগুবি, আইন, এই বেআইনি কাজগুলোর কথা আসে তখন বসে থেকে শোনা খুব কষ্ট হয়ে যায়। তারপরও
আমার বিজ্ঞ ভাইদের তাদের আমার যতটুকু জ্ঞান আছে তাই দিয়ে আলোচনা শুরু করি। শোনেন, এই কথাগুলো সৃষ্টি হচ্ছে জাতিকে প্রতারিত করা। কেউ যদি জুলাই সনদকে বলে যেটা আজগুবি, তুগলকি, বেআইনি আইন, তাহলে বুঝতে হবে কারো একটা এজেন্ডা আছে এই জাতিকে আবার। না, আমি শেষ করে দিন। আমি জুলাই সনদকে তুগলকি বলি নাই, আপনাকে বলিনি, আমার শেষ করতে দেন, তারপর আপনার বলা। আপনি আমাকে মিসকোট করলে তো হবে না। আপনি আমাকে মিসকোট করছেন। আপনি কারো এজেন্ডা নিয়ে আসছেন, এটা জাতি জানে, অতএব আমাকে বলতে দেন। আমি কোন এজেন্ডা নিয়ে আসছি? আপনি এজেন্ডা নিয়ে আসছেন, আমি এখান থেকে আমরা জানি। আপনি এখানে আমাকে অভিযুক্ত করতে আসছেন। আপনি আমাকে অভিযুক্ত করতে আসছেন। আমাকে বলতে দিবেন তো ভাই। আপনার কাছে আমি আসছি একটু পরে। আমি এরকম করলে উঠে যাবো। এটা আপনার কি ধরনের কথা? মানুষের মুখ, আপনি শাকিসান মতো আমার মুখ বন্ধ করে দিবেন? 17 বছর তো বলতে পারিনি। এটা কি ধরনের ব্যবহার? আপনি একটা বিজ্ঞ ডাক্তার মানুষ, আপনি ডিবেট বলুন ঢাকা মেডিকেল কলেজের আপনি আপনার কথা বলুন। জি, জুলাই সনদ হচ্ছে আমাদের মুক্তির সনদ। জুলাই সনদের সাথে রক্ত মিশ্রিত। জুলাই সনদের সাথে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার মিশ্রিত। অতএব এই জুলাই সনদকে কোনোভাবে অপমান করা যাবে না। জুলাই সনদকে বাস্তবায়ন প্রক্রিয়া কেন বাস্তবায়ন, আইন আছে কিনা, কারো যদি বুঝতে অসুবিধা হয় সে 10 জনের কাছে বুঝুক। তারপরে কেন বললাম প্রথমে এটা প্রতারণার ইতিহাসের সৃষ্টি। শোনেন, জামাত ইসলাম কেন বললেন আঙ্গুল বাঁকা করতে হবে? কোন দাবি পৃথিবীতে, বাংলা একটা কথা আছে, বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। যে মায়ের চেয়ে তোর বাচ্চাকে কেউ বেশি ভালোবাসে না। তার মা অনেক সময় বোঝে না যে বাচ্চার ক্ষুধা লাগছে, সেজন্য কি হয়, কাঁদতে হয়। ওটারই রূপক কথা হচ্ছে আঙ্গুল বাঁকা করা। কেন? আমাদের ইতিহাস দেখেন। এলএফওর ভিত্তিতে 1970 সালে ইলেকশন হলো। ইলেকশনে বলা হলো আমরা এলএফওটা করেও দিল কে, ইয়াহিয়া খান প্রমোলগেটেড করছে সমস্ত রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বই প্রকাশ। তিনি কি একটা লাইনও লেখেননি। আওয়ামী লীগ সহ, মুসলিম লীগ সহ যারা তখন রাজনৈতিক দল, তারাই এলএফও ঠিক করলেন, সেটা প্রমোলগেট করে দিলেন ইয়াহিয়া। কেন? টু ট্রান্সফার দ্য পাওয়ার ফ্রম সামরিক সরকার থেকে বেসরকারি পার্লামেন্টের কাছে। এলএফওতে সুন্দর মতো বলা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস, এবং এর বাইরে আমরা কোনো আইন পাশ করব না। আওয়ামী লীগ তার 70 সালে ইস্তিহারেও তাই বললেন। একটা ইলেকশন হলো কত সালে? 70 সালে। সেই ইলেকশনে নিরঙ্কুশ বিজয় লাভ করলো পূর্ব পাকিস্তানের মানুষ। আমি খালি আওয়ামী লীগকে বলবো না, আমি বলবো এটা পূর্ব পাকিস্তানের মানুষ। কেন? ভাসানী সেই দিন যদি ভোট বর্জনের ডাক না দিতেন, ভোটের আগে ভাত চাই এই বলে, তাহলে মানুষ এক পাতা হয়ে ভোট দিতে পারতো না। তাহলে ভাসানী এবং আওয়ামী লীগের মধ্যে ভোট ভাগ হতো। এই যে ভাসানীর যে আত্মত্যাগ, সেই জন্য আমি বলছি এটা পুরা বাংলাদেশের মানুষের বিজয়। 1970 সালে ইলেকশন। পাকিস্তানের আধিপত্যবাদ 25-এর কালো রাতে আমাদের উপর অবর্ণনীয় একটা আক্রমণ চালালেন। ক্ষমতা ট্রান্সফার না করে তারা অস্ত্রের ভাষাকেই গ্রহণ করলেন। আমরা সারা বাংলাদেশের মানুষ এখানে আমরা ঝাঁপিয়ে পড়লাম। দেখেন সেটা নিয়েও কিভাবে প্রতারণা করা হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে স্বাধীনতাকে ঘোষণা করলেন। এই কনস্টিটিউশনে 35 বছর পর এসে বলা হলো, তাজউদ্দিন যেখানে তার নিজের ডায়েরিতে লিখতেছেন, আমি বারবার টেপ রেকর্ডার নিয়ে যে বলছি শেখ সাহেবকে আপনি একটা ঘোষণা দেন, উনি ঘোষণা দেননি। আর 35 বছর পর এই কনস্টিটিউশনের মধ্যে আপনি ঢুকায় দিলেন যে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ মুজিবুর রহমান, এবং আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট বলে দিলেন। প্রতারণা 2। তৃতীয় প্রতারণা, 1971 সালে আমরা মুজিবনগর সরকার গঠন করি। এই মুজিবনগর সরকার যারা যে যেখানে আছেন কনস্টিটিউশনের 84 নম্বর 78 নম্বর পাতা খোলেন। এই 78 নম্বর পাতাতে দেওয়া আছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট। এই প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্টের সমস্ত 5 জায়গায় লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথাও লেখা নেই জাতির পিতা। এবং এই 78 নম্বর পাতার শেষে লেখা আছে যে কি লেখা আছে 78 নম্বর পাতার শেষে, যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে শপথ পড়াবেন অধ্যাপক ইউসুফ আলী। শপথ না পড়ানো পর্যন্ত সে রাষ্ট্রপতি হয় না। শেখ মুজিবুর রহমান 10 তারিখে বাংলাদেশে এসে নামলেন ভারত দিল্লি হয়ে। দিল্লির কথা ছাড়া তো আবার নামতে পারেন না ওনারা। দিল্লি হয়ে নামলেন, শপথ পড়লেন না। 11 তারিখে উনি কি দিলেন? প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার। শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি, কারণ সে শপথই নেননি।
আজকে যে সনদের কথা নিয়ে তুগলুকি শুরু হয়েছে সেই 72 সালের 11 জানুয়ারি। এই পেজ নাম্বার কত সেটাও বলে দিই, 84 নম্বর পাতায় কনস্টিটিউশনে উনি নিজেকে ডিক্লেয়ার করলেন। 84 নম্বর পাতা দেখেন, 84 নম্বর পাতায় নিচে কি সাইন করছেন উনি? বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। ফ্রড কাকে বলে? মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা, মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা। আর আজকে আপনি আসছেন তুগলুকি আইন না। এই 72 সালের যে এই প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিলেন উনি কোন ক্ষমতা বলে দিলেন? হয়তো শপথই নেননি, তাহলে ওটা বেআইনি। ওই বেআইনির বলে এই 72 সালে যে কনস্টিটিউশন রচনা হলো, আবু সাইদ চৌধুরীকে উনি 12 তারিখে শপথ পড়ালেন, সব বেআইনি। জন্মই যার আজন্ম পাপ। কেন আমরা 24কে দ্বিতীয় স্বাধীনতা বলি? সেদিন তো আমরা স্বাধীনতা পাইনি। 71 সালে 16 ডিসেম্বর কি জেনারেল ওসমানী ছিল না বাংলাদেশে? ছিল না কামরুজ্জামানরা, তাজউদ্দিনরা? কেন 16 ডিসেম্বর অরোরার কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে? কেন আমার কনস্টিটিউশনের ড্রাফট রেডি করে দেবে ইন্ডিয়া? ও, এই কথা আপনারা বলবেন না। আপনারা একদিকে যে বলবেন, এক পেতা হয়ে বলবেন। কোনটাকে বলবেন? জুলাই সনদ। যখন মানুষ তার নতুন সূর্য দেখার স্বপ্ন শুরু করছেন, তখন আপনি একটা ন্যারেটিভ তৈরি করবেন, এই জাগ গেল, জাগ গেল, জাগ গেল। এখন কি আমরা রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছি কিনা? আমি একদম শেষ আপনাকে সেটাই বলতে একটু ভাই, একটু বলার জন্য তো নিয়ে আসছেন। একটু যদি সবসময় তো তাড়াহুড়া করলে ওই 2 সেকেন্ডে রিল হলে হবে না। আমি শেষ করে দিচ্ছি, শোনেন। রাজনৈতিক সংঘাতের কিছু নাই, সত্যকে মেনে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম এবং আমি বলবো বিএনপি, এই দুইজনের মধ্যে একটি বিভেদ তৈরি করার জন্য এই সমাজে কিছু লোককে ইনচার্জ দেওয়া হয়েছে, যারা সরাসরি এই দুইটা দলের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চায়। এবং বিভেদের ফলটা কি? তারা তাদের ঘরে তুলতে চায়। কি ঘরে তুলতে চায়? যাতে কোনোভাবে জুলাই সনদটা বাস্তবায়ন না হয়। আবার পরিষ্কার বলতেছি, বিএনপি এবং জামাতের মধ্যে কোনো রকম বিভেদ তৈরি করতে পারলে ভারত এবং আওয়ামী লীগ কি হবে? সবচেয়ে বেশি লাভবান হবে। এখন আপনার লাস্টের কথাই বলে দিই, একটু এটা তো বলতে হবে, সংবিধান মেনে আর সংবিধান না মেনে কেউ যদি অর্ধেক ইন্টারপ্রিটেশন করেন, এই সরকার সংবিধানের সরকার না। এই সরকার জনগণের ইচ্ছার প্রতিফলনের সরকার। এই সরকার সংবিধানের মধ্যে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার নাই। এই সংবিধানের মধ্যে অন্তর্বর্তী সরকারের শপথের কথা নাই। যে শপথ নিয়েছেন সেটা একটা অলিখিত সংবিধানের ভিত্তিতে শপথ নিয়েছেন এবং অলিখিত সংবিধানই চলতেছে। আর রাষ্ট্রপতিকে কেন সরানো যায়নি? যারা আজকে এই এজেন্ডা নিয়ে আসছেন তারা ভালো জানেন রাষ্ট্রপতিকে কেন সরানো যায়নি। প্রথম দিনই ভুল হয়েছে, এটাকে বিপ্লবী সরকার হিসাবে শপথ না নেওয়া। এনিওয়ে, দ্বিতীয় কথা, 2/3 অফ দ্য কনস্টিটিউশন অকার্যকর। আজকে যে জুলাই সনদ হচ্ছে এটা জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতা। যে ভাই বলছেন একটু আগে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলে এসছেন। আর রেফারির ভূমিকা না। এই আপনারা জুলাই সনদ যারা করলেন, এটা কি ঐক্যমত কমিশন? ঐক্যমত কাজ কি? ফ্যাসিলিটেট করা। ফ্যাসিলিটেট করছে সবারটা, তারপর রেফারি কি কার্ড দেখাতে পারবে না? তার কি হলুদ লাল কার্ড দেখানোর ক্ষমতা নাই? তাহলে আপনি ওখানে বসাইছেন কেন? সে সেই কাজটাই করছে, সে সুপারিশ করছে, সে বলেনি এটা আইন। সুপারিশ করছে, সেই সুপারিশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সে সমস্ত রাজনৈতিক দলে বলছে এটা রাজনৈতিক ডিসিশন। আমি প্রথমে যেন আপনারা কোনদিন ব্লেম করতে না পারেন আমাকে যে আমি দিয়ে দিলাম একতরফা। সেই জন্য 7 দিনের একটা লাস্ট কি দিলেন যে আপনার, এবং এই 7 দিন টাইম দেওয়াতে অনেকে কিন্তু লন্ডন গেছেন আলোচনা করে যাতে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত দিতে পারেন। তারা এসছেন, এখনো 3 দিন বাকি। সো আমি হোপফুল। আর আঙ্গুল বাঁকানোর কথাটা এটা রূপক করতে প্রথমে বলছি, এখনো কোনো কিছু দাবি আদায় ছাড়া এদেশে কি হয়নি, বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আমি একটু যেতে চাই আমার একদম ডান পাশে আনোম এহসানুল হক মিলন। আপনার কাছে আসতে চাই যে বিএনপি 236 আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে, নির্বাচনের পরিবেশ কতটা তৈরি হলো? গতকাল আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব বলছেন যে সরকার নিজেই নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন এবং 5 দফা দাবি না মানলে আঙ্গুল বাঁকা করার কথা উঠছেন। নির্বাচনের আগে কোনো সংঘাতময় পরিস্থিতি দেখবে কিনা জাতি, বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে বলে কোনো শঙ্কা আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং বিজ্ঞ আলোচক সকলকে। প্যানেলটি খুব সুন্দর। যে বিষয়ে আলোচনা হচ্ছে আমার মনে আইন বিশেষজ্ঞরাই সবচেয়ে ভালো বলতে পারবেন এবং মনে হচ্ছে সেদিকে যাচ্ছে। আমরা আসলে পলিটিক্স করি এবং সব বিষয়ে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, কিন্তু সমাধানের দিকে আমরা এগোতে চাই।
তর্ক বাড়িয়ে লাভ হবে কিনা সেটা আমরা জানি না। এখনো যদি আমরা স্মরণ করি 1400 তাজা লাশ, 20,000 বেশি আহত, এত বড় ফ্যাসিস্ট সরকারকে পালিয়ে যাওয়ার পর আমরা এখন ছোটখাটো বিষয় নিয়ে কথা বলছি। আমি ছোটখাটো বিষয় এই কথা বলবো কারণ যারা আজকে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা বসছেন তারা সকলেই বিগত দিনগুলোতে আপনার কি পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন আপনারা পেয়েছেন আপনারা জানেন। আমরা দুইটি পার্টি যেতে পারি, একটি হলো ফ্যাসিস্ট তার দোসর, আরেকটি হলো অন্য সকলেই যারা জুলাই 36-এর আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিলেন। এখন আমরা নতুন সূর্য পূর্ব দিগন্তে উঠবে তার অপেক্ষায় আমরা সকলেই অধীর আগ্রহে বসে আছি। এই মুহূর্তে যে বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে সেগুলো আমাদের দৃষ্টিতে মোটামুটি তো সমাধানের দিকে চলেই গিয়েছিল। ধরুন ঐক্যমত্য কমিশনের যে 86টি প্রস্তাব, সেখানে অনেকগুলো প্রস্তাবই খুব উচ্চ বিলাসী প্রস্তাব, যেগুলি বাংলাদেশের প্রেক্ষাপটে হতে হবে, তবে সময় লাগবে। সব প্রস্তাবগুলো একত্রে কোন সরকার এসে রাতারাতি সব করতে পারবে, বিগত দিনে সরকারে থেকেছি বা বোঝার চেষ্টা করছি, এতটা সহজলভ্য বিষয় বলেও মনে হয় না। হাওয়ার আপনার প্রস্তুতি যাই, 236 জন প্রার্থী দেওয়া হয়েছে। আমি মনে করি এবারের বিএনপি যে প্রার্থী সিলেকশন করেছে অত্যন্ত সুন্দরভাবে করেছে। এবং দেখুন কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ইনভাইটেশন করা হয়নি, ফর্ম কেনার জন্য পয়সা না হয়নি, জমা দেওয়ার জন্য টাকা না হয়নি, বা কোনো ধরনের কোনো প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে কোনো আলোচনা আপাতত আমরা দেখছি না। কিন্তু মূলত দল স্ট্যান্ডিং কমিটি মেম্বার এবং আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান এই বিষয়ে বিচার বিশ্লেষণ করছেন বহুদিন ধরে, এবং কার কি অবস্থান রয়েছে সেগুলি একাধিকবার বিশ্লেষণ করে দলীয় এবং নির্যাতন বিগত দিন এবং তৃণমূলের জনগণের যে সম্পৃক্ততা রয়েছে সব বিবেচনা করে তিনি এই মনোনয়নটি এমন একটি সময় দিয়েছেন যেই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পেছানোর জন্য কাজ চলছে। আমরা অনেক থ্রেটের মধ্যে রয়েছি। আমরা দেখছি ভারত থেকে থ্রেট করছেন পলাতক সরকারের প্রধান ফ্যাসিস্ট হাসিনা, এবং তাকে সহযোগিতা করছে সরাসরি আমরা দেখছি ভারত সরকার। সে জায়গাটি আমাদের অত্যন্ত দৃষ্টি রাখতে হবে যে এই বিষয়টিকে। সেই সাথে যদি আমরা আভ্যন্তরীণ যেই দলগুলো একত্রে মিলে ঐক্যমত্যে বসছি তাদের মধ্যে যদি বিরোধ সৃষ্টি হয়, আর আমরা যদি সেই জায়গায় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে অনেক জায়গায় অনেক রকম এলোমনি আমরা দেখতে পাই, সেই বিষয়গুলি বিজ্ঞ আলোচকরা আলোচনা করেছেন। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর্টিকেল 106 দিয়ে। এই সরকার কি সব ক্ষমতা রাখে কিনা, এই সরকারের নিজের স্থায়িত্বের জন্য কি গণভোটে যেতে হয় কিনা, সেটাও তো একটা বিষয় রয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে বেশিরভাগ দলগুলোই বলছে যে একই দিনে গণভোট এবং নির্বাচন হলে ভালো হয়। বেশিরভাগ দলগুলো বলেছে যা ঐক্যমত্য কমিশন। এখানে গণতন্ত্র বা মেজরিটি প্র্যাকটিস হয়েছে। রাজ্জাকি ভাই প্রশ্ন করেছিলেন আমি ঢোকার সাথে সাথেই যে এই নির্বাচনটি একই দিনে হলে কি লাভ, বা আগে হলে কি লাভ, বা পরে হলে কি লাভ। দেখুন একটা লাভ তো আছেই, খরচ কমে গেল একই দিনে, এটা তো খুব সুন্দর লাভ, আমরা একই দিনে করতে পারি। আমি মিলন ভাইয়ের অনেক সম্মান করি। বাংলাদেশে এটা একটা সম্পূর্ণ খোরা অজুহাত, পিয়ন 400 কোটি টাকা মারে, ইতিমধ্যে সবাই টাকা মারে, একটা এই অজুহাতটা যখন দেয় যে টাকার জন্যে, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনি খরচের বিষয়টা এলিমিনেট করে দিলেন। তারপরে আসুন নির্বাচন। ভাই আমি কিন্তু মিলন ভাইকে সমর্থন করি, এবং আমি আমার যখন সময় আসবে আমি বলবো টাকাই যে ফ্যাক্টর। অর্থনীতির অবস্থা খুবই খারাপ, সেটা আমরা জানি, কিন্তু আমরা যা টাকা নিয়ে করছি বিগত 53 বছর। আসবো আপনার কাছে, আসবো, আপনি যদি শেষ করেন 1 মিনিটের মধ্যে। বলুক, আমার কোনো আপত্তি নেই। রাজ্জাকি ভাই বিজ্ঞ আলোচক বলুক, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, খরচের কথাটা বাদই দিলাম। আমাদের নির্বাচন হতে হবে এই সামনের ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হচ্ছে। রোজার পরে আমরা কেউই রাজি হইনি। জামাত বিএনপি সকলে মিলেই আমরা বলেছিলাম রোজার আগে নির্বাচন হোক। তাহলে আমরা রোজার আগে নির্বাচন করতে হলে আমাদের সব অনেক কমে গিয়েছে। সেই ক্ষেত্রে ধরে নিলাম আজকে যদি এই ইন্টারিম গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে তারা যাবে,
গণভোটে, তো ধরুন কয় তারিখে যেতে পারে, 30 তারিখে যেতে পারে, এর আর্লি তো আর সম্ভব না। আজকে যদি সিদ্ধান্ত হয়, শনিবার বিকালেই যদি সিদ্ধান্ত হয়, আচ্ছা 30 তারিখে যদি এটা সিদ্ধান্ত হলো, 30 তারিখ হতে তাদের নির্বাচনের ইশতেহার ঘোষণা করতে ডিসেম্বরের ফার্স্ট উইকে করতে হবে, তাহলে এক সপ্তাহের ভিতরে, এই এক সপ্তাহ আগে পরে এই সিদ্ধান্তটা আসলে এই এক সপ্তাহে কি কোনো কার্যকর কিছু হচ্ছে না? এই গণভোটের যে বিষয়গুলো নিয়েছে সেগুলি নিয়ে ব্যাপক আলোচনা, এবং এক সপ্তাহে আমরা কি সুবিধাটা পাবো, এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে নির্বাচন ইশতেহার ঘোষণা হয়ে গেলে তো নির্বাচনের মুডে আমরা চলে আসলাম, তখন গণভোটের কি রেজাল্ট হলো সেটা নিয়ে তার আমরা আলোচনায় নেই, আমরা তো চলে যাচ্ছি কিভাবে সংসদ সদস্য নির্বাচিত হব। তাহলে এই এক সপ্তাহ আগে হওয়ার পিছনে কি আমার রেজাল্টটা থাকতে পারে, এইটা তো আমাকে বুঝতে হবে। এখন আমরা দেখছি এমন ভাবে জাতির কাছে মানুষের প্রশ্ন উঠছে যে নির্বাচন আদৌ হবে কিনা। আর যদি নির্বাচন এমন অবস্থা হয়েছে, আমার মনে হচ্ছে যেদিন নির্বাচনে একজন ভোটার ভোট দিবে সেদিন বলবে যে আমার ভোটটা কি কাউন্ট হবে, রেজাল্ট আউট হওয়ার পরে বলবে আমার রেজাল্টটা কি ঘোষণা হবে। এই প্রশ্নটা আমরা রাখতে চাই। আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব। ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আবার আপনার কাছে। আমি ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, আপনার কাছে। নির্বাচন নিয়ে শঙ্কা উঠছে, আপনি কি বলবেন? আরেকটি বিষয় হচ্ছে 5 দফা দাবি না মানলে জামাত সহ 8টি দল আঙ্গুল পাকা করে হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। খুব ছোট ছোট করে আমি কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এখানে আলোচকরা যখন কথা বললেন, কথা বলার সময় বারবার একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলিকে 7 দিনের একটা আলটিমেটাম দিয়েছে, তাই না? আমার যতদূর মনে পড়ে ওই সংবাদ সম্মেলনে আপনি নিজে উপস্থিত ছিলেন। হ্যাঁ, সরকার রাজনৈতিক দলগুলিকে কোনো আলটিমেটাম দেয়নি। সরকার বলেছে যে আমরা ঐকমত্য কমিশনের কাছ থেকে কিছু প্রস্তাব পেয়েছি, সেটা নিয়ে উপদেষ্টা পরিষদ আলাপ আলোচনা করেছে। উপদেষ্টা পরিষদ এর আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলি, হাসনাত কাইয়ুম ভাই আছেন, ওনারা যখন ঐকমত্য কমিশনে আলাপ করেছিলেন, বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে ওনাদের মধ্যে, এবং একটা পর্যায়ে ওনারা কিছু বিষয় এসে বলেছে এই বিষয়ে সরকার বা ঐকমত্য কমিশন নিজেরা সিদ্ধান্ত নেবে। সো ঐকমত্য কমিশন যখন কয়েকটি সুপারিশ করেছে এটা বাস্তবায়নের পথ ও পদ্ধতি সংক্রান্ত, এবং কিছু বিষয়ে পলিটিক্যাল এরিনাতে রেজ হয়েছে নতুন করে, সেই আলোচনার প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই, খেয়াল করুন, রাজনৈতিক দলগুলি কিন্তু এ বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য কমিশনে ঐকমত্য পোষণ করেছেন যে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই জায়গায় সরকার যখন আলোচনায় বসলেন, সরকার মনে করলো, উপদেষ্টা পরিষদ, যে আমরা কোনো সিদ্ধান্তে আসার আগে পলিটিক্যাল পার্টিগুলি থেকে আমরা আরেকবার ভেটিং করে আসতে চাই। সেই লক্ষ্যেই ওপেন কল দিয়েছে। কাদের কাছে ওপেন কলটা রাখা হয়েছে? যে সমস্ত পলিটিক্যাল পার্টি, এই যে আমরা 84টা বিষয়ের মধ্যে এখন 48টা নিয়ে গণভোটে যাচ্ছি, অ্যাবসলিউটলি যেগুলি সংবিধানের সঙ্গে রিলেটেড সেগুলি নিয়ে যাচ্ছি, অপরাপর বিষয় তো এই রাজনৈতিক দলগুলি ঐক্যমত্যের ভিত্তিতে সেগুলি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে, তাই না? এবং এই রাজনৈতিক দলগুলি যারা একসঙ্গে দীর্ঘদিন লড়াই সংগ্রামের সারথী ছিলেন, তাদেরকে বলা হলো যে আপনারা নিজেরা একটু আলাপ আলোচনা করেন, এবং সেটা যদি 7 দিনের মধ্যে আমাদেরকে জানাতে পারেন আমাদের জন্য ভালো হয়। 7 দিনের মধ্যে আমাদেরকে জানাতে পারলে আমাদের জন্য ভালো হয়। আমি যদি ভুল বলি বা ওই প্রেস কনফারেন্সের বক্তব্যকে যদি আমি উল্টে দেই, এখানে ওই প্রেস কনফারেন্সে থাকা একজন সাক্ষী আছেন, এই সঞ্চালক ওই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন। তখন সাংবাদিকদের কাছ থেকে রিপ্লাই যে কোশ্চেন করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল তাহলে কি আপনারা রাজনৈতিক দলগুলিকে 7 দিনের আলটিমেটাম দিচ্ছেন কিনা? জনাব আসিফ নজরুল এই সংবাদ সম্মেলন করছিলেন, কিন্তু না, পরিষ্কার আমাদের কোনো আলটিমেটাম নেই, আমরা ওনাদের কাছে আহ্বান রাখছি, আমরা ওনাদের সহযোগিতা চাই এই বিষয়ে। সুতরাং যেই সরকার এই রাজনৈতিক দলগুলির ঐক্যমত্যের ভিত্তিতে গড়ে উঠলো, সেই সরকার রাজনৈতিক দলগুলির কাছ থেকে একটা পার্টিকুলার বিষয়ে সহযোগিতা চাইতে পারবে না, এমন কোন রাজনৈতিক দুরবস্থার মধ্যে আমরা গত 15 মাসে চলে গেলাম কিনা, এটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। আরেকটি বিষয় দেখুন, রাজনৈতিক দলগুলির দাবি দেওয়া আছে নানান রকম। ধরুন আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে 5 দফা দাবি নিয়ে যদি বাস্তবায়ন না হয় তাহলে সমাবেশ, মহাসমাবেশ করবেন। পার্টিকুলারলি আপনি খেয়াল করুন, এখনকার রাজনৈতিক দলগুলির যে দাবি, এর অধিকাংশ দাবি আসলে সরকারের কাছে না।
আপনি দাবি করছেন ভাইয়ের কাছে, মাঝখানে একটা সরকার। সুতরাং এই সরকারের যদি হাতে থাকতো আপনার দাবিকে অ্যাড্রেস করার, তাহলে সেটা খুব সহজ হতো সরকারের জন্য। তাহলে সেই জন্য আমি বলছি, আশা করি আপনিও বুঝতে পারছেন, এখানে যারা আছেন সবাই বুঝতে পারছেন এবং দর্শকরা বুঝতে পারছেন। সুতরাং দাবিটা যেহেতু সরাসরি সরকারের কাছে নয়, এক রাজনৈতিক দল এমন একটা ব্যবস্থার প্রবর্তন চায় বা এমন এক ব্যবস্থায় কিছুটা ছাড় চায় যেটা অপর রাজনৈতিক দল সম্মত হলেই কেবল সম্ভব, সে জায়গায় সরকার রাজনৈতিক দলগুলিকে ঐক্যমত্য হওয়ার বা তাদের নিজেদের আলাপ আলোচনা করার এই যে আহ্বান জানাবেন না, তাহলে বিকল্পটা কি আমাকে বলুন। এখন দেখুন, রাজনৈতিক দলগুলি বিশেষত ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে যারা একসঙ্গে দীর্ঘদিন রাস্তায় প্রাণ হারিয়েছেন, রাস্তায় রক্ত ঝরিয়েছেন, কাঁধে কাঁধ মিলে লড়াই করেছেন, সেই রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দের মধ্যে সরকার অন্তত নিশ্চিতভাবে জানে এমন কোন অবস্থা তৈরি হয়নি যাতে তাদের মুখ দেখা দেখি বন্ধ আছে। হাসনাত কাইয়ুম ভাইরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে 2 বার বসেছেন। ওনারা একটা প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শুধু আজকে নয়। আমরা জানি যে এই ঐকমত্য কমিশন যখন ফরমালি ফরেন সার্ভিস একাডেমিতে একের পর এক ডায়ালগ করছিলেন, অপরদিকে পলিটিক্যাল পার্টিগুলির নানান ইনিশিয়েটিভ ছিল, তারা নিজেরাও বসে ওই ফোরামে যেন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় তার জন্য নিজেরা ব্যাক এন্ডে কিছু আলাপ আলোচনা করেছেন। এই যে আমাদের পলিটিক্সে বর্তমানে এক্সিস্ট করে, সরকার পলিটিক্যাল পার্টিগুলির কাছে এমন কোন উদ্ভট আইডিয়া নিয়ে হাজির হয়নি যার জন্য আমাদের পলিটিক্যাল পার্টিগুলি বিব্রত হতে পারে। বরঞ্চ রাজনৈতিক নেতৃবৃন্দর মাঠের ময়দানের বয়ানে যে সমস্ত কথাবার্তা শোনা যায়, এর ফলে আজকে আমরা এমন এমন উপলক্ষ তৈরি করে দিচ্ছি যেখানে আমাদের কোনো ভাই প্রশ্ন তুলতে পারেন জুলাই জাতীয় সনদকে জাতীয় বলা যাবে কিনা। এটা কয়েকটি রাজনৈতিক দলের অভিপ্রায় মাত্র, তাই না? সুতরাং এই যে আপনারা পলিটিক্যাল পার্টিগুলি, আমি স্পষ্টতই বলছি, পলিটিক্যাল পার্টিগুলি এর প্রত্যেকেই জানে তার বর্ডার কতটুকু, তার সীমারেখা কতটুকু, সে প্রত্যেকেই জানে। আমি বিশ্বাস করি নিজ নিজ রাজনৈতিক স্বার্থে, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই পলিটিক্যাল পার্টিগুলির কেউই বর্তমান পরিস্থিতিতে এই বর্ডার ক্রস করবেন না। তারপরেও তাদের বক্তব্য বয়ানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এর ফলে কেউ কেউ সুযোগ নিচ্ছেন। এই সুযোগ তৈরি করে দেয়া আলটিমেটলি জুলাই অভ্যুত্থানের সঙ্গে, আপনাদের রাজনৈতিক স্পিরিটের সঙ্গে আপনারা যে দিনের পর দিন বসে বসে এত ব্রেইন স্ট্রমিং এর মধ্য দিয়ে, এত ডিবেটের মধ্য দিয়ে, যেটাকে সারা দেশের মানুষ প্রশংসা করেছে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির নেতৃত্ব এতদিন একসঙ্গে এভাবে বসে একটা সিদ্ধান্তে আসতে পারেন, তাও এমন সব আলাপ আলোচনা যেগুলি কারোর জন্য খুব মুখরোচক আলাপ না, যেগুলি এই টকশোর মতো আলাপ না, যে আলোচনাগুলি খুবই কঠিন, খুবই বিরক্তিকর আলাপ, এই আলাপগুলি আপনারা একসঙ্গে করেছেন। আপনাদের এই অর্জনকে আপনারা বিসর্জন হয়ে যেতে দিবেন কিনা, আপনাদের এই অর্জনকে আপনারা জুলাই জাতীয় সনদ জাতীয় হবে কিনা সেই প্রশ্ন তুলবেন কিনা, আপনারা টোটাল প্রক্রিয়াকে উজবুক বলার জন্য স্পেস তৈরি করে দিবেন কিনা, এই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টিগুলিকে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব ফয়েজ আহমদ। আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, স্বপ্নধরা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নের অনুষ্ঠান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবেন। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। তো দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর অনুষ্ঠানে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার সর্ব ডানে রয়েছেন, আমি একটু যেতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে। আপনার কাছে যেতে চাই, সংস্কার নিয়ে ষড়যন্ত্র ছাত্র সমাজকে রুখে দিতে হবে, কথা বলেছেন জামাতের নায়েবে আমির। সংস্কার নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে? এত বৈঠক ঐক্যমত কমিশনে এবং জুলাই সনদে স্বাক্ষর হলো, কোন ষড়যন্ত্র কি আপনি দেখছেন? ধন্যবাদ। এক রাউন্ড কথা হয়েছে, আমি সবার কথা শুনেছি, অনেকগুলা প্রশ্ন এখানে তৈরি হয়েছে। তবে আজকে আমার একটা জিনিস ভালো লাগতেছে এই কারণে, 7 মাস যাবত যে বিষয়টি নিয়ে চিৎকার করতেছি সেইটা কিছুদিন আগে প্রফেসর শহীদুজ্জামান ইউনিভার্সিটির আইআরস ডিপার্টমেন্টের, উনি কয়েক জায়গায় সেটা রেফার করেছে আমার নাম ধরে।
আজকে আমি শাহরিয়ারকেও দেখলাম সে একই কথা বলছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো এই যে সরকার এই সংবিধানের সরকার না, যে সংবিধানটা এক্সিস্টিং সেটার কথা বলা হচ্ছে। আমরা তো এক্সিস্টিং সংবিধান নিয়েই আছি, কোনো সন্দেহ নাই, আছি। কতটা সঠিক কতটা ব্যাঠিক সেটার আরেকটা চ্যাপ্টার। এই সরকারের 106 বসানো সিম্পল কাজটা ছিল এই যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা যখন দেখা দেয় তখন এরকম একটা ক্রাইসিস, একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, দ্যাটস অল। সেখানে তার মেয়াদ দেয় নাই, সে কি করবে তার কাজের মেয়াদ দেয় নাই, কিচ্ছু দেয় নাই, তার নাম অন্তর্বর্তীকালীন সরকার। আর যে সংবিধানটার কথা বলা হয় সেখানে অন্তর্বর্তীকালীন শব্দটাই নাই। যেখানে আমার নাম নাই সেখানে আমি ঢুকবো কি করে? আজকে 6টা লোকের টকশো করতেছি, আর একটা লোক বাইরে বসে টকশো করতেছে, কথাটা কি এয়ারে যাবে? তাকে রুমটার ভিতরে ঢুকতে হবে। ওই সংবিধানের সরকার ঢুকেনি। এখন বলতে পারেন যে তাহলে কোর্টের কাজ কিভাবে চলে? আপনি যদি আজকে একটা নতুন সংবিধানও লেখেন, ওই সংবিধান তো সব বাদ হয়ে যাবে না। আইন যখন নতুন লেখে সব বাদ হয়ে যায় না, ওটা একটা মূল ভিত্তি থাকে। এই যে 72 সালের সংবিধান 17 বার সংশোধন হওয়ার পর তার 80% জিনিস নাই। 1 নম্বরটা যান আর আজকেরটা মিলান, 80% জিনিস নাই। তার মানে কি রূপন? এখনো ফাউন্ডেশন এইটাই। এটার থেকে যখন আমরা সংস্কার করে আসব তখন দেখা যাবে সব। নির্বাচনের চ্যাপ্টার তো টোটালটা ক্লোজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সারা বাংলাদেশকে, সমস্ত বিজ্ঞজনকে, যে যত সংবিধানের কথা বলুক, এই সংবিধানে মিলিয়ে দেখান তো ফেব্রুয়ারি 26 নির্বাচনে হওয়ার কোনো সুযোগ আছে কিনা? এই সংবিধান মোতাবেক সংসদ ভাঙার 30 দিনের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন, তারপরে যদি লাগে আরো 90 দিন, টোটাল 180 দিন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ওই সংবিধান মোতাবেক আপনার আজকে 26 ফেব্রুয়ারি মানে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করার কোনো সুযোগ নাই। তাহলে কিভাবে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। আর সেই সংবিধানটা ইউনূস সাহেবের মাথায় যা বের হয়ে আসবে সেটাই সংবিধান। এমন কোন দল কি তাকে চ্যালেঞ্জ করতে পারছে যে আপনার এটা মানলাম না? 7 মাস কমিশনের কথা বলছে, একটা লোক গিয়ে রেজ করছে ভয়েস যে সংবিধান মোতাবেক তো সর্বোচ্চ 180 দিন, আপনি সংবিধান ফলো করতেছেন না কেন? কেউ রেজ করছে? ইউনূস সাহেব অযোগ্য, এনজিও গভর্নমেন্ট, আমি মেনে নিলাম। আপনারা তো বিজ্ঞজন গেছিলেন, এত লোকে আলাপ করলেন, তারা কেউ বলতে পারলেন না যে প্রধান উপদেষ্টা সাহেব সংবিধান মোতাবেক তো নির্বাচনের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুঝি সম্পূর্ণ সাংবিধানিক ভাবে দেশ চলছে, আর সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান। এবং এইটার পরিপ্রেক্ষিতে তাহলে ওই সংবিধান যদি আপনি মানেন, আপনি কিসের সংস্কার, কিসের ঐকমত্য কমিশনের আলাপ? প্রশ্নই ওঠে না। যেখানে আপনি সংবিধান ভায়োলেশন নির্বাচনের ক্ষেত্রে আবার কথা আসছে সংবিধানে গণভোট নাই, অনেকেই বলছেন। আর জনগণ যেটা মেনে নিবে, সবাই মেনে নিলে ওটাই সংবিধান। এখন গণভোট সবাই মেনে নিছে, সমস্যা হচ্ছে আগে না পরে। সিম্পল, আমি বুঝাই দিই। এতক্ষণ মিলন ভাই বলছেন যে পার্থক্যটা কি? অবশ্যই পার্থক্য আছে। আপনি ওই সংবিধানে ঢুকতে পারতেছেন না। গণভোট যদি আগে হয় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে, এবং তারপরের দাবিটা আমি বলে দিচ্ছি, তারপরে নির্বাচনটা হবে জুলাই সনদের ভিত্তিতে। সুতরাং গণভোট ম্যান্ডেটরি এক। আর আইনের ভাষায় বলে রাজনৈতিক দল যখন গণভোট মেনে নিছেন, ফিরে আসার কোনো পথ নাই, আসতেই পারবেন না। সরকার না চাইলেও আপনাদেরকে গণভোট করতে হবে। 3 নম্বর কথা বলি, সরকারকে ব্লেম দেওয়া সহজ। এখানে সরকার একজন প্রতিনিধি আছে, আমাদের ট্যাগ লাগায়। তুষার ভাই একটু আগে বলছেন, আসলেই নানান জনের কিছু কথা বললে ট্যাগ লাগিয়ে দেয়, এ অমুক দলে, ও অমুক দলে, ওটার দালাল। ঠিক আছে, আমি মানলাম এই ট্যাগটা লাগায়, এটা খুব সিম্পল জিনিস, কারণ এটা টকশো করলে লাগাবেই। কিন্তু আমার বক্তব্য হলো, আজ পর্যন্ত এই যে সরকারের রোলটা কি? 7 মাস যে আলোচনায় বসলো, তারা যদি ঐক্যমত্যে না আসতে পারে, সরকারের দায়টা কিসের? সে তো থার্ড পারসন, রেফারি, সোজা বাংলায় বলে রেফারি। আবার এই সরকারকে যখন আমরা 17 অক্টোবর সম্ভবত যে স্বাক্ষর হইল, যেদিন 17 অক্টোবর, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আমি দেখেছি সেখানে মঞ্চে কতজন লোক ছিলেন, তারা বসা ছিল। স্বাক্ষর করার যত লোক ছিল তার ভিতরে দামি লোক ছিল মাত্র 4 জন। মাত্র 4 জন কেন? বিএনপির 2 জন, জামাতের 2 জন। কারণ তারা কিছু লোক রিপ্রেজেন্ট করে, সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে বিএনপি, জামাত করে। আর বাকি যারা ছিল তারা বসা ছিল শুধু বড় দলের রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্য, একটা সিট দিবে সেই আশায়। তাই তারা স্বাক্ষর করছে। তাদের স্বাক্ষরে ইনফ্যাক্ট কিছু আসে যায় না। কিন্তু মাত্র 4টা লোকের স্বাক্ষরে 18 কোটি লোকের চিন্তা ভাবনা, 18 কোটি লোকের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সেটাই তো অস্বাভাবিক ঘটনা। তারপরেও মেনে নিলাম, কারণ তো তারপর থেকে যখন আবার কথা আসলো যে সবচেয়ে বড় দল বলো তাদের সাথে প্রতারণা করছে,
আমি মেনে নিলাম তর্কের খাতিরে, আমি বিতর্কে যাচ্ছি না, আমি ধরে নিলাম তাদেরটাই সঠিক, প্রতারণা করেছে সরকার। যদি খোলা আকাশের নিচে 18 কোটি লোকের সামনে প্রতারণা করতে পারে যে সরকার, সেই সরকারের অধীনে সবচেয়ে বড় দলের নৈতিক দায়িত্বই হলো নির্বাচনে না যাওয়া। কারণ নির্বাচনে যে প্রতারণা করবে না তার কি গ্যারান্টি আছে? ওখানে আপনাদের এত বিশ্বাস, রহস্যটা কি? এটা যদি রহস্যময় থাকে তাহলে তো যে যার সুবিধা নিতেই চাইবে। রাজনীতিতে সবাই সুবিধা চায়। এখন রাস্তায় নামলে আমি টের পাই যে রাজনীতির ভিতরে, দেশের ভিতরে এই ছোট দল বা মেজো ভাই, বড় ভাই তো বললাম, মেজো ভাইয়ের একটা প্রভাব পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। সে জানে ভোট পায়, ভোটের রাজনীতিতে আমি হয়তো ক্ষমতা পাবো না কিন্তু আমার একটা প্রভাব আছে, এটা তো সবাই চাইবেই। সুতরাং সবচেয়ে বড় স্টেক হোল্ডার দ্বারা তাদের নৈতিক দায়িত্ব। আর 7 মাস 8 মাস ধরে আমি বলে আসছি, সবচেয়ে বড় দল বিএনপি, তারপরে জামাত, তারপরে এনসিপি, এই 3টা দল মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হতে হবে, অর্থাৎ একটা জায়গায় তাদের যেতে হবে। শেষ করি, তারপরে আরেকটা স্টেক হোল্ডার হলো সরকার নিজে। থার্ড স্টেক হোল্ডার হলো এরকম ক্রাইসিস টাইমে রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনী বা 3 বাহিনী। এই 3টে স্টেক হোল্ডার এখনো যদি ঐক্যমত্যে না আসতে পারে আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.9%, এতে কোনো সন্দেহ নাই। অসংখ্য ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে। আমি একটু যেতে চাই, আমার একদম সর্ববামে রয়েছেন জনাব অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। গণভোট কবে হবে এটি নিয়ে এখন সবচেয়ে বেশি বড় প্রশ্ন। সরকার বল ঠেলে দিয়েছে রাজনৈতিক দলগুলোর কোর্টে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আসলে এই মুহূর্তে আমরা কি দেখছি? ধন্যবাদ আপনাকে। আমি ওই প্রশ্নটায় যাওয়ার আগে 2টা জিনিস একটু তথ্যগত যে 2টা ভুল আছে এটা একটু আপনাদের করতে চাই। আমাদের শাহরিয়ার ভাই ধরেন আলাপের সময় 71 সালের শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে একটা আলাপ করেছেন এবং উনি যে ডকুমেন্টের উপরে নির্ভর করতে চেয়েছেন, এই ডকুমেন্ট হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্রে এটা ঘোষণা করা ছিল যে 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী আসলে আমরা যুদ্ধটা করছি। আমি শেখ মুজিবের বিরুদ্ধে রাজনীতি করি, আমি শেখ মুজিবের রাজনীতি করি না, কিন্তু আমি মনে করি না যে রাজনীতি করতে হলে শেখ মুজিবকে মানে মিস ইনফরমেশনের ভিত্তিতে তাকে আসলে সমালোচনা করতে হবে, এটা কোনো দরকার নাই। শেখ মুজিবের রাজনীতির মধ্যে মানুষের কি কি জায়গা নাই, কি কি জায়গা থাকা দরকার, প্রচুর কথা বলার আছে, তার ভূমিকা নিয়ে প্রচুর কথা বলা। সো আমি মনে করি যে ওই রকম ডকুমেন্ট যেগুলি আছে সেগুলি নিয়ে আসলে হয় কথা না বলা, আর বললে জিনিসটা আসলে ট্রু পার্সপেক্টিভে থাকা উচিত, এইটা আমি আশা করি। রাজ্জাকি ভাইয়ের কথা নিয়ে আসলে কথা বলতে চাই না আমি, কারণ আমরা পলিটিক্স করি, আমরা প্রচুর গালিগালাজ আমাদের হজম করতে হয়। এটাই হচ্ছে আসলে রাজনীতি করতে যাওয়ার একটা বড় রকমের ঘটনা, হচ্ছে এই যে আপনাকে অনেক বেশি মূল্য দিয়ে অনেক বেশি দুর্নাম কিনতে হয়। তো ওনারা যখন মনে করেন যে আসলে ওইখানে আমরা যারা বসছিলাম তারা অনুকম্পা পাওয়ার জন্য, এটা বলে দেওয়া ওনার পক্ষে যত সোজা, আমার পক্ষে আসলে উত্তর দেওয়া তত সোজা না। কিন্তু আমি মনে করি যে অন্যদের সম্পর্কে কথা বলার আগে এইরকম রেসপেক্টটা রাখা উচিত, সেলফ রেসপেক্ট যেটাকে বলে, যে আমি একজনকে কতটা আসলে নিচু ভাবতে পারবো, কতটা খারাপ ভাবতে পারবো, সেটা আমি কতটা নিচে নামবো তার সাথে সম্পর্কিত। এইটা যেন আমরা মনে রাখি। আমি পরের যে কথাটা আপনি আসেন ওইটা নিয়ে ভাই, আপনি আঘাত পাইলে আমি ক্ষমা প্রার্থী। না না, আমরা পলিটিক্স করি তো, আমি ঠিক আছে, আমার ব্যক্তিগত ব্যাপার না না ঠিক আছে, আপনি আঘাত, আমার একটাই জীবন আছে, আমি এই জীবনটা নিয়ে রাস্তায় নামছিলাম। না না ভাই, আপনি যদি মনে করেন যে এটা কিছু না বড় দলের না না, কাছে, তাহলে আমি কিছু না, আমি তো গুলি খেয়েছিলাম। আপনার প্রতি সম্মান জানিয়ে আমি 19 তারিখে না না, আপনি ভাই আপনি আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমি 13 বছর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের রাজনীতি করছি। ঠিক আছে, 13 বছর থেকে এটা বলার চেষ্টা করছি যে রাষ্ট্রটা সংস্কার করতে হবে। না না ঠিক আছে, কালকে আপনারা বলে আসছেন, তারপরে হয় নাই, আপনারা টকশো থেকে এটা শুরু করেন। না, আপনারা তো দলীয় ক্যাপাসিটিতে বলছেন, আমরা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছি। না নিশ্চয়ই, বাট আপনি আঘাত পেলে আমি এটা, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, বাস। ঠিক আছে, ওকে। জি, আপনি বলুন। যেটা হচ্ছে যে আমি যে জায়গাটায় বলতেছিলেন যে আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ঐক্যমত্যের জায়গাটা আমি বলছি, আগেও বলছি যে বেসিক জায়গাগুলির মধ্যে খুব বড় রকমের পার্থক্য কিন্তু নাই। পার্থক্য যেটা হচ্ছে আসলে প্যাটার্নের ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, যে অনেকাংশে এটা মনে হয় বড় বড় রাজনৈতিক দল যে 3টাকে বলা হয়, যদি ধরেন, স্বীকার করিনি যে এরা বড় দল, এই বড় দলগুলির আসলে চাওয়ার মধ্যে প্রধানত অনেকে বলে এটা ইগোর ক্রাইসিস, আমি ইগোর ক্রাইসিস মনে করি না। আমি মনে করি তাদের দলীয় স্বার্থের ব্যাপার।
কখনো কখনো কোনো একটা সময় আসে যখন আসলে দলীয় স্বার্থের চাইতে জাতীয় স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, অভ্যুত্থানের পরের যে সরকার পদ্ধতি, অভ্যুত্থানের পরের যে আসলে রাজনৈতিক করণীয়, এটি এমনিতে যে রাজনৈতিক ব্যবস্থা আমরা দেখে আসি তার সাথে মিলে না। এমনিতে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রতিযোগিতা করবে, নির্বাচন আসলে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অভ্যুত্থানের পরে যেটা দায়িত্ব ছিল এখানকার, যে যারা রাজনীতি করে তাদের কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে রাজনীতি করার যে আসলে রুলসটা থাকে, বিগত সরকার কিংবা তারও আগে থেকে এই রুলসটা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সো আমি মিলন ভাইয়ের সাথে কি মাত্রায় বিরোধিতা করতে পারবো, সেই বিরোধিতার আসলে একটা নিয়ম লাগে। যুদ্ধের সময়ও রেড ক্রিসেন্টকে আঘাত করে না কেউ, আহত সৈনিককে চিকিৎসা দেওয়ার ব্যাপারটা যুদ্ধের সময় প্রতিপক্ষের বিরুদ্ধে এটা করা হয়। তাহলে আমরা যারা বাংলাদেশে রাজনীতি করব, তাহলে বাংলাদেশে আসলে মোটা দাগে কোন পাটাতনের উপর দাঁড়ায় রাজনীতিটা করব, কেন আগের রাজনীতিটাকে বাদ দিতে হবে, সেইটা নিয়ে সকলে মিলে আসলে এটা ঠিক করার ব্যাপার ছিল। এইটা 30টা রাজনৈতিক দল বসছে মানে 30টা রাজনৈতিক দলের 60 জন মানুষ না, আসলে এটা হচ্ছে 18 কোটি মানুষের একটা আকাঙ্ক্ষা এবং অভিজ্ঞতা। জি, 53 বছর ধরে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে আসছে, এটাকে পরিবর্তন করার প্রয়োজন মনে করছে ছোট থেকে বড় সমস্ত রাজনৈতিক দল, এবং এটা আমাদের ছেলে মেয়েরা জীবন দিয়ে আমাদেরকে বাধ্য করছে এটা করতে। অথবা এটা 30টা রাজনৈতিক দলের বিষয় ছিল না প্রথমত। আর এখনো পর্যন্ত এগুলির মধ্যে খুব বেশি বড় দাগের পার্থক্য আছে এটা আমি মনে করি। আমি মনে করি এই পার্থক্য যদি আমরা যত কাজ আমরা করছি একসাথে, যত বিষয়ে একমত হয়েছে, ধরেন একটা উদাহরণ দিয়ে আমি কথাটা শেষ করি। ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে, এ বিষয়ে তো কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্ন মত নেই। কেয়ারটেকার ফরমেশন কি হবে, এ টায়ারে কি হবে, এ টায়ার না পাওয়া গেলে বিতে কি হবে, বিতে না পাওয়া গেলে সিতে কি হবে, সিতে গিয়ে বিএনপির মনে হয়েছে এখানে একটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, সে বলছে এখানে এরকম হবে না, এটা হইলে আসলে ঠিক হবে না। এইটা ধরেন একটা ভিন্নমত মনে হচ্ছে, কিন্তু এটা ঐকমত্যের তুলনায় কতটুকু ভিন্নমত আসলে। এটা কেয়ারটেকার লাগবে এই বিষয়ে যে সমস্ত রাজনৈতিক দল একমত হইল, এবং এটার ফরমেশন নিয়ে অন্য সমস্ত জায়গায় নিয়ে একমত হইল। একটা টায়ারে এসে আপনি বললেন যে অমুক থাকলে হবে না, অমুক অমুক লাগবে, এইগুলিকে বড় করে দেখা। গণভোট আপনারা কবে চান, মানে আপনার কাছে কি মনে হয়? বেশিরভাগ আমাদের একটা প্রবলেম আছে, আমি আপনাকে কথা বলি। আমরা যেহেতু একটা উদ্যোগ নিছি সবাইকে একসাথে করার, আমি আমার কোনো ওপিনিয়ন এখানে আসলে এক্সপ্রেস করতে পারছি না। আমি আপনাকে বলছি যে বেশিরভাগ রাজনৈতিক দল আমরা ঐকমত্যে আসছিলাম যে গণভোটটা নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইম। আমি একটু যেতে চাই আমার ডানে আব্দুল নূর তুষার, আপনার কাছে আমি একটু আসতে চাই। পরে প্রশ্ন করেন, একটু না জি, আমি যেতে চাই আমার বামে রয়েছেন ব্যারিস্টার SM শাহরিয়ার, আপনার কাছে আমি একটু আসি। পিআর ছাড়া নির্বাচনে পিআর এবং 5 দফা দাবি না মানলে কি জামাত বা অন্যান্য দলগুলো নির্বাচনে যাবে না, এমন কি তারা বলছেন কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমিরের জামাত এখন পর্যন্ত কোনো জায়গায় বলেননি যে আমরা যাব না এই দফা বাস্তবায়ন না হলে। উনি যে কথাটা বলতেছেন জাতির সামনে, সে কথাটা কি, যে আপনি ইলেকশনটা করবেন কিসের ভিত্তিতে, এবং সেটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে। যে একটু আগে যে রাজ্জাকি ভাই বললেন, আমার রাষ্ট্র সংস্কারের ভাই বললেন, আমরা সবাই বোধহয় একটা জায়গায় একমত, সেটা হচ্ছে একটা অলিখিত সংবিধানের আন্ডারে আমরা চলতেছি, এবং এই অলিখিত সংবিধানে মানুষের প্রতিচ্ছবি হচ্ছে সনদ। এখন এই সনদটা বাস্তবায়িত হতে হবে। কেন এই বাস্তবায়িত হতে হবে? তখন প্রথমবারে তো বলতে বলতে হয়ে গেলাম। অতীত ইতিহাস দেখা যায় যে আমরা রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের উপরে আস্থাহীন। এই আস্থাটা এবারে কিন্তু এই ঐক্যমত কমিশন ফিরিয়ে আনছে, এবং হয়েছে যে 54 বছরের মধ্যে মনে হয় আমাদের ভাগ্যের পরিবর্তনের একটা প্রথম শুরু, যে সমস্ত রাজনৈতিক দলগুলো 270 দিন এক জায়গায় বসছে, কেউ ওয়াক আউট করেনি। ওখানে অনেক চিৎকার চেঁচামেচি ভিতরে করলেও বাইরে এসে সংবাদ সম্মেলন করছে, কিন্তু কেউ কিন্তু রাষ্ট্র, কারণ সবার আগে তো এই দেশ থাকলে তো আমি থাকবো, আর দেশ না থাকলে তো আমি আপনি কেউ থাকবো না। এই জন্য নির্বাচন হবে না। অনেকে যেটাকে রেটরিক ইন্টারপ্রিটেশন করতে চায়, জামাত ইসলাম এই নির্বাচনকে ডিলে করতে চায়। শোনেন, জামাত ইসলাম যদি ডিলে করাতে চায়, তাহলে জামাত ইসলামের ভাগ্যে যা ঘটবে বিএনপির ভাগ্যেও তাই ঘটবে। ভাগ্যটা কি ঘটবে? বিএনপি মহাসচিব বলেছেন যে নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বানচালেরই ষড়যন্ত্র। বলতেছি, উনি যেটা বলছেন শোনেন,
রাজনৈতিক বক্তব্য সবসময় সব প্ল্যাটফর্মে, ওটা তো উনি যশোরের কথা বলছেন, তো যশোরে ওটা বলছেন যে উনি দুইটা কারণে, যেটা আমি রাজ্জাক ভাইকে একটু আগে বলছিলাম আমি অপোজ করি। আমি প্রথম এই গণভোটটা জুন মাসে বলছিলাম গণভোটটা ইলেকশনের দিন দেওয়া হোক, সেটার কারণে আমি তিনটা কথা বলেছিলাম। একটা হচ্ছে পুলিশ এখনো রিকনস্টিটিউট হয়নি, আর্মিকে আপনি পোর্ট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় এমপ্লয় করছেন, এই অবস্থাতে দুইটা দিনে আপনি গণভোট করতে পারেন কিনা। দ্বিতীয় কথা, আমাদের অতীত ইতিহাস গণভোটে টার্ন আউট কিন্তু একটা সমস্যা। যদি দেখা গেল 30% লোক ভোট দিতে আসলেন, তাহলে কি আমরা ধরে নিব 70% লোক এই জুলাই সনদ চায় না? সো টার্ন আউট। তৃতীয় একটা জিনিস আপনি দেখেন, 16টা ব্যাংকে ন্যূনতম যে মার্জিন থাকার কথা সে মার্জিনই নাই, এবং অনেকেই আশঙ্কা করেছিল যে এন্ট্রিম গভর্নমেন্টের সময় হয়তো দেশে দুর্ভিক্ষ আসবে, যেভাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা নিয়ে চলে যাওয়া হয়েছে। সেইখানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর কাছে যদি জুলাইয়ের অর্ডারটা খালি এখন পাস হয়ে যায়, ধরে নিলাম তর্কের খাতিরে অর্ডারটা, আপনি টার্ন আউটের কথা বলছেন, সেটা কি গণভোটের টার্ন আউট, যে নির্বাচন আগে গণভোট হলে টার্ন আউট কম হবে, এটাই অতীত ইতিহাস তাই বলতেছে। পরপর তিনটা ইতিহাসে দেখেন যে 87 সাল, 77 সাল, 84 সাল এবং 91 সাল, এই তিনটাতে কিন্তু মানুষের গণভোটের প্রতি আপনাকে কি করতে হবে, এখন এই বললে গণভোটের প্রতি আপনার মানুষকে তো সেন্টারে নিয়ে আসতে হবে। যেমন মানুষ তার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভকে জেতানোর জন্য যতক্ষণ আগ্রহের সেন্টারে আসে, এই গণভোটের ক্ষেত্রে ততক্ষণে আসবে কিনা এই তো মানুষকে তো বুঝাতে হবে। সেক্ষেত্রে গণভোট কখন হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? বললাম তো আপনাকে আমি প্রথমেই বলে নিছি, এটা সবচেয়ে ইজিয়েস্ট হবে যদি ইলেকশনের দিনই একই দিনে হয়, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে তার আগে অর্ডারটা হতে হবে এখন, এবং এই অর্ডারের মধ্যে থাকবে যে গণভোটটা অবশ্যই হতে হবে ইলেকশনের দিন, এবং আগে গণভোটের রেজাল্টটা পাবলিশড হবে, তারপরে যত এমপি আছে তার নমিনেশনটা ডিক্লেয়ার হবে। আগে কিন্তু এমপিদের ভোট কাউন্ট হবে না, আগে হবে গণভোটের কাউন্ট এবং গণভোটের ডিক্লারেশন হবে, তারপরে এমপিদের নাম ডিক্লারেশন হবে। তাহলে এই যে ডিফিকাল্টিসটা থাকতেছে যে গণভোটের ভিত্তিতে হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা থাকবে না। সো দ্যাট ওয়াজ দ্য মাই প্রপোজাল। এবং টার্ন আউট, এবং আপনি যদি অর্থনৈতিক অবস্থা বিচার করেন, তাহলে আর একটা জিনিস কি, গণভোটের ভিত্তিতে আপনি যদি না করেন রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিতে পারবেন না। 5th অ্যামেন্ডমেন্ট এবং 7th অ্যামেন্ডমেন্টে আমাদের সুপ্রিম কোর্ট বলছে কোনো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আপনি কোনো কাজকে হালাল করতে পারবেন না। তাহলে আজকে এই গভর্নমেন্ট যা যা করতেছে, এটা ভবিষ্যতে যে কনস্টিটিউশনে পাশ করে নিলেন, কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে নিলেন, এটা হবে না, কারণ ওখানে দুইটা রায় আছে। সেই জন্য আপনাকে গণভোট ছাড়া এই লেজিটিমেসি বলেন আর সামনের ইলেকশন বলেন, এই দুইটার কোনোটাই হবে না। এটার জন্য সহজ উপায়, আপনি একটা আদেশ দান করেন, আদেশ দান করেন। এখন যেটা লাস্ট কোশ্চিনটা বলি, এই জুলাই সনদের আইনগত ভিত্তি কেন দরকার? কারণ গণভোটটা ছাড়া, যেমন আমরা রাজনৈতিক দলগুলো বসছি, অনেক কথা ভাইও বলছে, এই 16 কোটি মানুষের প্রতিনিধি অনেকে আছেন যারা এই রাজনৈতিক দলগুলোর বাইরেও আছেন। সো ওই যে সমস্ত মানুষের, তাদের তো একটা কি রেফারেন্ডামটা কেন দরকার? রেফারেন্ডামটা হচ্ছে জনগণের যে সোভরেন উইল, সেই সোভরেন উইলটা যদি এক্সপ্রেস করতে চায়, যখন সংবিধানের গাঠনিক পরিবর্তন হয়, তখন তার এটা ম্যান্ডেটরি কুলসন থিওরি থেকে, এটা সে অতীত থেকে আসছে যে রেফারেন্ডামের মাধ্যমে মানুষ তার সার্বভৌম ক্ষমতা কি করবে, ডেলিগেটেড করবে। কারণ রাষ্ট্রের সাথে জনগণের এই চুক্তিটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির উপর ভিত্তি করে এই গণভোটটা হচ্ছে তার বেসিক্স। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আমি একটু যেতে চাই, আমার ডান দিকে আছেন আনোম এহসানুল হক মিলন। আপনার কাছে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু রাখা যাবে না বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনার এই বিষয়ে আসলে মতামত কি? আর আমরা রাজনৈতিক সংঘাতের প্রশ্ন উঠছে, রাজনৈতিক ঐক্য আসলে আমরা কতটা দেখছি বিপরীতে? দেখুন, নোট অফ ডিসেন্ট মানিটাই হলো, আমি যেটা বুঝি সেটা আমি বলবো, এবং আমার গণতান্ত্রিক চর্চা, আমার অধিকার, আমার স্বাধিকার, আমার বলার বিষয়। এখন আপনি যদি হাত পা বেঁধে পুকুরে ফেলে দেন, সাঁতার কাটতে হবে, তা তো হবে না। আমি মনে করি যে আমরা যে বিষয়গুলিকে যতটা গুরুত্বপূর্ণ মনে করব, এবং যেখানে আলোচনা সমালোচনার প্রয়োজন মনে করব, যেখানে আমাদের ডেভিয়েশনের কথা প্রয়োজন মনে করব, সেই জায়গাতে তো আমরা বলবোই। দেখুন, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় 3বার রাষ্ট্র চালিয়েছেন,
আমরা অনেকটা এক্সপেরিয়েন্স আছে যে কোথায় কোন কাজটা কিভাবে করতে হবে। মনে করুন আমার মন্ত্রণালয়ে হঠাৎ করে একদিন একটি বিষয়ে আমরা তিনজনের মধ্যে আমি নোট ডিসেন্ট দিয়ে বসলাম, কম্পিউটার প্রিন্টার কিনতে হবে, বলা হলো যে আমরা লেজার প্রিন্টার কিনবো। আমি বললাম যে না, ডট ম্যাট্রিক্স কিনি, কারণ লেজার প্রিন্টার আমরা গ্রামের স্কুলগুলোতে কিভাবে তারা ব্যবহার করবে আজ থেকে সেই 25 বছর আগের কথা চিন্তা করে দেখুন। তাহলে এই যে আমি ডট ম্যাট্রিক্স এর কথা বললাম, নোট অফ ডিসেন্ট দিলাম, এটা কি কেনার বিরুদ্ধে কিনা? কেনার বিরুদ্ধে তো নয়। অতএব আমরা জুলাই স্পিরিটকে ধারণ করি এবং আমরা বলেছি বহুবার যে আমাদের 31 দফা রাষ্ট্র মেরামতে সেখানে রয়েছে, আমরা গণভোটকেও চাই, কিন্তু সেই গণভোটটাকে স্পেসিফিকলি আমরা আইটেম ওয়াইজ আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, কতটা কোথায় ডেভিয়েশনের প্রয়োজন রয়েছে সেটা। এখন এজ হোল যদি সকলেই মানে ঐক্যমত্যের প্রত্যেকটি প্রস্তাবই মেনে নিত, তাহলে তো ঐক্যমত্য কমিশনের এতদিন বসে চা খাওয়ার দরকার ছিল না, তো নিশ্চয়ই তা ছিল না। তাহলে এই আলোচনার মধ্যে তো এটাও তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আর আমরা যদি 1977 সালের মে মাসে যে গণভোটটা হয়েছিল, সেই সময় সরকারের বৈধতার বিষয়টা রয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, বা 1985 সালের এরশাদ সাহেবের নীতি রাষ্ট্র পরিচালনা, সেই বিষয়গুলো 81-তে উনি 82-তে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে 85-তে এসে সেটাকে হালাল করার অনেকটা পদ্ধতি ছিল, বা 91-তে আপনারা যেটা করেছেন দ্বাদশ রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টের ফর্মে যেতে পারবে কিনা, সেই বিষয়টিও আপনার সেই সময় গণভোটের মধ্যে দিয়ে হয়েছিল। ধরুন সেই সময় 35% ভোট পড়েছিল, তার 84% হয়েছিল হ্যাঁ, আর বাকিটা হয়েছিল না। যে প্রসঙ্গ আপনারা আনলেন যে ভোটের পরিমাণটা কিরকম হতে পারে, তা হাউবার আমাদের এবারে গণভোট যেখানে 86 পয়েন্ট, সেখানে 26 এগ্রি করেছে, এবং মেজরিটি এবং হেভি ওয়েট যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সকলে ঐক্যমত্যে পৌঁছেছে, এমন তো দূরে নেই। তো নির্বাচন হতে হবে এই বিষয়টি আমি মনে করি জামাত রেটরিক যত কথাই বলুক একদিন তারা আসবে, কারণ নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং দলগুলি ক্ষতিগ্রস্ত হবে, এবং ফ্যাসিস্টরা বসে আছে এই ধরনের একটা সুযোগ নেওয়ার জন্য। আমরা তো কেউ তো তাদেরকে এই সুযোগটা দিতে পারি না। সেই ক্ষেত্রে গণভোটের ব্যাপারে আমার মনে হয় সবকিছু ঐক্যমত্যে চলে আসবে, আমার এটা বিশ্বাস। এবং একই দিনে হওয়াটা সকলেই মনে করছে, মেজরিটি মনে করছে। আর আমরা গণভোটের নোট অফ ডিসেন্ট থাকার কথা ওই কারণে বলছি, এই প্যাকেজটাকে হঠাৎ করে হ্যাঁ না বলে আপনি একটা সেগ্রিগেটেড বিষয়টাকে তো আবার একটা ঝুড়িতে নিয়ে আসতে পারেন না, এখানে লাভ পয়েন্ট রয়েছে। আর আমাদের দেশ তো সেই 77, 85 আর 2026 এক জায়গায় নেই। সব বিবেচনা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলরা নিশ্চয়ই এই সরকার যেহেতু রেফারির দায়িত্বটা ছেড়ে দিয়ে 7 দিন দিয়েছে, এটা মনে হয় না সফল হবে, এবং সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং সরকারের বৈধতা অবৈধতা এই চ্যালেঞ্জগুলো এখন আমি মনে করি না আমাদের আনার প্রয়োজন রয়েছে। আর পিআর পদ্ধতির ব্যাপারে আমার মনে হয়, ধরুন তুষার সাহেব বিশেষ পরীক্ষায় রিটেনে ভাই ভাই টিকে গেল, আর আমি রিটেনে টিকলাম না, কোটার মতোই আমাকে কোটায় আনতে হবে, এ পিআর কি তাই না? আপনি দেখুন উচ্চকক্ষ নিম্নকক্ষ যুক্তরাষ্ট্র রয়েছে, সেখানে সেনেটররা নির্বাচন হয়ে আসে, আর সমাজে যারা কন্ট্রিবিউট করে, যেমন রাজ্জাকি সাহেবের মতো একজন বিশিষ্ট আইনজীবী কন্ট্রিবিউট করবে, উনাকে যদি আমরা আপার হাউসে আনতে চাই তাহলে কি করতে হবে? পিআর পদ্ধতি হলে উনাকেও দল করতে হবে। সকলকে কি দল করতে হবে? নিশ্চয়ই না। এবং এই পিআর পদ্ধতিতে একটা আলোচনার বিষয় রয়েছে, তবে আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ আগে থেকে আমরা বলছি 31 দফায় সেই জায়গাটা আমরা যাচ্ছি। আমি মনে করি এই যে কিছুদিন আগে একটা নতুন পার্টি হলো বাংলাদেশ জনতা মাইনরিটি পার্টি, বিজেএমপি। আচ্ছা, এই যে বাংলাদেশ জনতা মাইনরিটি পার্টি, সেখানে তো 30% রয়েছে, 13। তাহলে আপনি দেখুন এই মাইনরিটিরা ইউনাইটেড, তারা 13% ভোটের একটা হিস্সা চাইবে। তো ডেমোক্রেসি যদি এইভাবে আপনি ফ্র্যাগমেন্টেড করে ফেলেন, তাহলে মূলত কোথায় আমরা যাচ্ছি? সেটা তো আমরা নেপালের উদাহরণ দেখেছি, দেখিনি? তা এই যে পিআর পদ্ধতির যেটা সফলতা ব্যর্থতা রয়েছে, সব মিলিয়ে আমাদের এখন প্রয়োজন আগে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে, যে কারণে আজকে দেশে এই দুরবস্থা, সেই জায়গাটিতে আমরা যাই, এবং গণভোটে সকলে ঐক্যমত্য হয়েছে এবং মেজরিটি হয়েছে একই দিনে। আসুন আমরা সেই জায়গাটা যাই, নির্বাচন করি। অসংখ্য ধন্যবাদ জনাব আনোয়ার ইহসান হক মিলন। আমি একটু যেতে চাই জনাব ফয়েজ আহমদ আপনার কাছে।
সরকার কি রেফারির দায়িত্ব ছেড়ে দিয়েছে, যেটি আনম এহসানুল হক মিলন বলছেন? আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রেস সচিব বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। পারবে না। কারা আসলে ঠেকাতে চাইছে ফেব্রুয়ারি নির্বাচন? জি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সরকার রেফারির দায়িত্ব ছেড়ে দিয়েছে কিনা, আসলে এইগুলি খুব মানে ইন্টারেস্টিং টার্ম, নানানভাবে ইউজ। ওই যে আপনারা শুরু করছিলেন না যে আঙ্গুল সোজা বাঁকা, রেফারি, হ্যাঁ, বল অন্যের কোর্টে ঠেলে দেয়া, এগুলি নিয়ে আসলে সরকার কিভাবে দায়িত্ব পালন করছে, কি দায়িত্ব পালন করছে। রেফারিও তো মাঠের মধ্যে যদি দুই দলের মধ্যে কোনো সংকট বেড়ে যায়, দুই ক্যাপ্টেনকে ডেকে বলে যে আপনারা একটু আলাপ করে দেখেন ডিসাইড করা যায় কিনা। ধরুন রেফারি বা এটাকে যদি আমি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তির কথা বলি, তাহলে এই যে পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি বলছে আপনারা নিজেরা আলাপ করে দেখেন সলিউশন করা যায় কিনা, এই কথাটা কে বলেছে? যে বলেছে সে কি রেফারি না? সুতরাং অনেক কিছু এভাবে বলা যায়। সরকার সরকারের দায়িত্ব সঠিকভাবেই পালন করার চেষ্টা করছে। সরকার যেখান থেকে যেভাবে পরামর্শ পাচ্ছে সেগুলিও শোনার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, আমলে নিচ্ছে। এক আর আপনি প্রেস সেক্রেটারির যেই বক্তব্য রেফারেন্স দিয়ে বলছেন যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, এটার মধ্য দিয়ে আসলে যেটা হয় যে সরকারের নির্বাচন সংক্রান্ত যে কমিটমেন্টের জায়গা, অভিপ্রায়, সরকার নির্বাচনের বিষয়টা কত সিরিয়াস। ইনফ্যাক্ট আপনি যদি ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচনের যে ঘোষণা এসেছে, সেই সময় নির্বাচন করার জন্য যদি টেকনিক্যালি আপনি ধরে আমাদের অতীত নির্বাচনগুলিকে বিশ্লেষণ করে দেখেন যে ঠিক এই সময়ে এসে, অর্থাৎ নির্বাচনের এই কমাস আগে এসে কতটুকু কাজ হয়ে যাওয়ার কথা ছিল, প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা ছিল, সেটা হয়েছে কিনা আপনি দেখবেন যে সেটা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যেগুলি হয়ে যাওয়ার কথা সেগুলিও হয়ে যাবে। সুতরাং নির্বাচনের যেই স্বাভাবিক গতি প্রকৃতি, স্বাভাবিক প্রস্তুতির বিষয় নির্বাচন কমিশনের এন্ড থেকে এবং সরকারের এন্ড থেকে তা খুব ভালোভাবেই নেওয়া হচ্ছে। ঠেকানোর চেষ্টা করছে কে, এটা খুবই ট্রু। আপনি দেখছেন তো কারা নির্বাচন ঠেকানোর জন্য তো ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু হয়েছে। মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দিল্লি থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পোস্ট হচ্ছে যে কারা না থাকলে কারা ভোট করবে দেখবো আমরা, তাই না? সো কারা নির্বাচন ঠেকাতে চায় সেটা স্পষ্ট। দেখুন, গত 2 নভেম্বর আমি একটি টেলিভিশন টকশোতে কথা বলছিলাম, সেখানে এই প্রশ্ন ছিল যে নির্বাচন হবে কিনা, এটা নিয়ে জনমনে এখনো এক ধরনের শঙ্কা আছে, নাগরিকরা মনে করে, প্রশ্ন করে। তো 2 নভেম্বর রাতের বেলার ওই শোতে আমি বলছিলাম যে হ্যাঁ, এটা সত্য, আমি অস্বীকার করছি না, নাগরিকদের মধ্যে নানান পরিসরে এই প্রশ্নটা আমরাও শুনি, কোথাও দেখা হলে জিজ্ঞেস করে আসলে ইলেকশন হবে কিনা। এর বেশ কিছু কারণ আছে। এর একটা কারণ আমি সেই 2 নভেম্বর রাতে বলছিলাম যে দেশের সবচেয়ে বড় দল বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। সো অনেকের মধ্যে আশঙ্কা, বিএনপি যেহেতু প্রার্থী ঘোষণা করছে না, তার মানে এখনো বুঝি নির্বাচনের ফেসে আমরা ঢুকি নাই। তো আপনি, আমি 2 নভেম্বরের রাতের কথা বলছি, 3 নভেম্বর বিকেল বেলায় বা দুপুরের পর বিএনপি তার প্রার্থী ঘোষণা করেছে। আপনি খেয়াল করেন পুরো দেশ নির্বাচনের মধ্যে ঢুকে পড়েছে। এরপরে আসেন আপনি যেই অংশটা নির্বাচন হবে না বলছে, যে তাদের তো একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, তারা চাচ্ছে না তারা যাকে চায় তাকে বাদ দিয়ে নির্বাচন হোক, সেটা চাচ্ছে না। সেই জন্য এখন বিএনপির প্রার্থী ঘোষণার পর, আমি কেমন শোনাবে আমি জানি না, মিলন ভাই আছেন, উনিও ভালো হয়তো এটা বলতে পারবেন। আমি খেয়াল করছি বিএনপির কিছু কিছু মানুষ মনোনয়ন বঞ্চিত হয়েছেন, এটা তো ফ্যাক্ট। বিএনপির মতো বড় দলে মিলন ভাইয়ের আসনে তো অনেক প্রত্যাশী ছিলেন, সবাইকে তো পার্টি অ্যাকোমোডেট করতে পারবে না একটা সিঙ্গেল নমিনেশনের জন্য। এই মনোনয়ন বঞ্চিত যারা হয়েছেন তাদের অনেকেই এখন আবার নানান প্ল্যাটফর্মে বলা শুরু করেছেন নির্বাচন আসলে হচ্ছে না। আমি এটা বেশ কয়েক মাস আগে থেকে বলছি যে আমাদের এখানকার নির্বাচনী রাজনীতিতে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে যে বাস্তবতা আমরা দেখছি, তাতে সবাই এক বাক্যে স্বীকার করছে জামাত অনেক অর্গানাইজড এই জায়গায়। দেখুন, জামাতের লোকেরা ভোট চাচ্ছে জামাতের জন্য, আর বিএনপির লোকেরা তাদের যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তারা এখন ঐক্যবদ্ধ হতে পারছে না ধানের শীষের জন্য বা দলের জন্য। এটা একটা সংকট, আশা করি সেটা দলীয়ভাবেই তারা কাটিয়ে তুলবেন। একই সঙ্গে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি বিবেচনা করেন, তাহলে আপনার ওই যে সমাজের নানান অংশে এই আলাপটা তুলে দেয়া, নির্বাচন আসলে হচ্ছে কিনা, নির্বাচন হবে কিনা, তাহলে দেখুন কতগুলি অ্যাক্টর একই সময়ে ফাংশন করছে।
যেই দল নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়েছে তার একটা অংশ, অর্থাৎ যারা মনোনয়ন বঞ্চিত, তারা নানান প্ল্যাটফর্মের সুযোগ পেলেই বলছেন নির্বাচন হবে না। যেই দল এই দেশে মানুষকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে মানুষ দ্বারা বিতাড়িত হয়েছে, তারা এখন মনে করছে যে তারা খুব গণতান্ত্রিক দল, তারা নির্বাচনী ব্যবস্থায়, নির্বাচনী পদ্ধতিতে খুবই বিশ্বাসী, তারা ইতিহাসের সবচেয়ে সেরা কয়েকটি নির্বাচন দিয়েছে তাদের সময়ে, তাদেরকে ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। সুতরাং তাদের লাইট ভার্সন এবং ডিপ ভার্সন সবাই তাদেরকে রেলিভেন্ট করার চেষ্টা করছে এখানে নানান উপায়ে। অপরদিকে যেই মানুষগুলি টোটাল এই নির্বাচনের প্রক্রিয়া যদি থেমে যায়, কোনো না কোনোভাবে সুবিধাভোগী হতে পারে। আমি এই কোনো না কোনো বলতে অনেক বড় জায়গা, এটা এক একজন এক এক জায়গায়। আমাদের নাগরিকদের মধ্যে একটা, নাগরিকদের মধ্যে নয়, মানে কিছু কিছু মানুষের মধ্যে একটা বড় সংকট হচ্ছে ব্যক্তি স্বার্থে যায়। ধরেন ফর এক্সাম্পল, আমি খুব ক্ষুদ্র জায়গা থেকে বলি, আমি তো সরকারের সঙ্গে চাকরি করছি, আমার এই সরকারের সঙ্গে চাকরির চুক্তি হলো যে এই সরকার বা প্রধান উপদেষ্টা যেদিন মেয়াদ শেষ হবে একই সঙ্গে আমার মেয়াদও শেষ হবে। এখন আমার যদি ব্যক্তিগত অভিপ্রায় পেয়ে বসে যে না, প্রধান উপদেষ্টার মেয়াদ কোনোদিন শেষ করতে দেওয়া যাবে না আমার চাকরিটা দীর্ঘায়িত করার জন্য, সুতরাং আমি আমাকে দিয়ে উদাহরণটা দিলাম আপনার বোঝার সুবিধার্থে এবং কাউকে হার্ট না করার জন্য। তো নানান জনের নানান অভিপ্রায় থাকতে পারে যে এই সরকার আরো কিছুদিন থাকলে দেখি কোনোভাবে সুবিধা নেওয়া যায় কিনা, বা এই সরকার আরো কিছুদিন থাকুক দেখি টোটাল প্রক্রিয়াটাকে বিতর্কিত করা যায় কিনা, পলিটিক্যাল পার্টিগুলিকে এদের ঐক্যটা আরো ফাটল ধরানো যায় কিনা, এর মধ্যে কাউকে কাউকে রেলিভেন্ট করে তোলা যায় কিনা। সুতরাং এই সমস্ত বাস্তবতায় ওই প্রশ্নগুলি আসে বলেই সরকারের অভিপ্রায়টা, সরকারের প্রচেষ্টা এবং সরকার তার কমিটমেন্টের জায়গাটা নাগরিকদের কাছে বারবার পরিষ্কার করার চেষ্টা করে এবং নাগরিকদেরকে তাদের প্রত্যাশিত নির্বাচন, এটা কিন্তু সত্য, মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে, মানুষ ভোট দিতে চায়। ইভেন মানুষ এখন একটা পর্যায়ের মানুষ আর ওই আমরা এখানে গণভোট আগে হবে কি পরে হবে, পিআর হবে কি হবে না, এসব নিয়ে আর ব্যস্ত নেই। আপনি যে সমস্ত এলাকায় অলমোস্ট মেজর পার্টিগুলির ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, আপনি মিলন ভাইকে জিজ্ঞেস করতে পারেন, ওনার এলাকায় কচু এলাকায় কিন্তু মানুষ এখন ভোটের ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ওখানে চায়ের দোকান গরম, কারণ দুই পার্টিরই অলমোস্ট ক্যান্ডিডেট সেখানে ঘোষণা হয়ে গেছে। সেই সমস্ত জায়গাগুলিতে এক ধরনের মানুষ অনিশ্চিত থাকে, যেখানে সে যাকে পছন্দ করে তার দলের হয়তো ক্যান্ডিডেট এখনো আসে নাই, উনি এখনো ডিসাইড করতে পারছেন না আমি কি রহিম ভাইয়ের পক্ষে থাকবো না করিম ভাইয়ের পক্ষে থাকবো, দুই ভাই তার দলের, সো কোন ভাইয়ের পক্ষে গেলে কোন বিপদ হয়। সুতরাং পার্টি যখন ডিসাইড করে ফেলবে যে সিঙ্গেল ক্যান্ডিডেট অমুক, তখন সহজ হয়ে যায়। আমরা বাংলাদেশ এখন কমপ্লিটলি ইলেকশন ফেজে আছে, এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। অসংখ্য ধন্যবাদ জনাব ফয়েজ আহমদ। আমরা একটু আলোচনা আবারও ফিরবো একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নট অনুষ্ঠানের নিচে আরো একটু বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নট অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমার ডানে রয়েছেন জনাব আব্দুল নূর তুষার। আপনার কাছে আমি শুরুতে একটু যেতে চাই, আমরা প্রায়শই আমরা লক্ষ্য করি 5 আগস্টের পরবর্তী সময় সংস্কার এবং নির্বাচন এই দুটি বিষয়কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একই সুরে সব দলগুলোই কিন্তু কথা বলছেন, কিন্তু এই সুরের পিছনে কি বেসুর আমরা লক্ষ্য করি? টকশোতে প্রশ্ন লিখে নিয়ে আসেন না, আলোচনা যেদিকে যায় ওইদিকে যায়। লিখিত প্রশ্ন করলে মুশকিল কি জানেন, ওই যে আপনি ঠিক করে আসছেন লিখিত আর অলিখিত। সংস্কার আর নির্বাচন কারো মুখোমুখি না, সংস্কার সারা জীবন চলতেই থাকবে, কিন্তু নির্বাচন হচ্ছে নিয়মিত হইতে হবে। এবং একটা দেশে যখন নিয়মিত নির্বাচন হয় না সেই দেশটা অগণতান্ত্রিক। একটা দেশে যখন জনগণ রায় দিতে পারে না তখন সেটা অগণতান্ত্রিক। ফলে নির্বাচনের সঙ্গে সংস্কারের কোনো বিরোধ নাই, এবং নির্বাচন নিজেই তো একটা সংস্কার। এই যে বছরের পর বছর নির্বাচন হয় নাই, নির্বাচনের নামে তামাশা হয়েছে, নির্বাচন রাতে হয়েছে, দিনে হয়েছে, বিকালে হয়েছে, কারো মাথার মধ্যে হয়েছে, কারো সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, এটাই তো হচ্ছে নির্বাচন নষ্ট করা। তো নির্বাচন তো হয় নাই, নির্বাচন হওয়াটাই তো বড় সংস্কার। যে জিনিসটা হওয়ার কথা ছিল নিয়মিত, যেখানে জনগণের রায় দেওয়ার কথা ছিল, মানুষ সেটা দিতে পারে নাই। ফলে সংস্কার আর নির্বাচন কখনোই মুখোমুখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংস্কারকে চাপিয়ে দেওয়া নাকি সংস্কার
জনগণের মধ্যে থেকে উঠে আসা। সংস্কার কি অনেক গ্রহণযোগ্য নাকি সংস্কার গ্রহণযোগ্য না? আজকে আপনি দেখেন এই আলোচনাটা কোথায় গিয়েছে, অসংখ্য স্ববিরোধী কথাবার্তা। এক হচ্ছে দেশে একটা লিখিত সংবিধানও আছে, একটা অলিখিত সংবিধানও আছে, দুইটা তো একসাথে থাকতে পারে না। লিখিতটা কোথায় আছে? পাতায়। আর অলিখিতটা কোথায় আছে? মাথায়। কার মাথায় আছে? একজনের মাথায়। তাহলে তো হাসিনার মাথাতেও ছিল। হাসিনার মাথা থেকে সব সিদ্ধান্ত হতো না? শেখ হাসিনা সিদ্ধান্ত নিতেন কে জিতবে, কে কার বিরুদ্ধে দাঁড়াবে। আমি নিজের চোখে দেখেছি একটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা নিশ্চিত করার জন্য তারা কিন্তু বিরোধী, কিন্তু পাঠাচ্ছে কার কাছে? বিগত সরকারের প্রধানমন্ত্রীর কাছে। তো এই যে লিখিত আর অলিখিত, এটা তো একসঙ্গে এক্সিস্ট করতে পারে না। যৌক্তিক লোকজন যখন বলেন যে দেশে একটা লিখিত আছে অলিখিত আছে, মানে হচ্ছে লিখিতটার যা যা সুবিধা আমরা সেটা নিব, আর অলিখিতটা আমাদের সুবিধা অনুযায়ী আমরা ঠিক করে নিব। ঐকমত্য কমিশন সুপারিশ করে কার কাছে? প্রধান উপদেষ্টার কাছে, দলগুলির কাছে। যদি প্রধান উপদেষ্টার কাছেই করে, প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের নিজেই চেয়ারম্যান, নিজের কাছে সুপারিশ করছেন। এবং আলটিমেটাম, এই শব্দটা নিয়ে একটা তর্ক হয়েছে। আলটিমেটাম কি? ডেফিনিশন অনুযায়ী আলটিমেটাম হচ্ছে একটি সময় নির্দিষ্ট করে দেওয়া, যে সময়ের মধ্যে একটি কাজ সম্পূর্ণ না হলে অথবা কেউ সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলে একতরফা ভাবে যিনি আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ সময় নির্দিষ্ট করে দিয়েছেন, তিনি সিদ্ধান্ত নেবেন বা তারা সিদ্ধান্ত নেবেন। আপনি এটাকে আলটিমেটাম বলেন আর না বলেন, আপনি দেখেন বাই ডেফিনেশন এটা কিন্তু আলটিমেটাম। কারণ 7 দিন সময় দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনারা নিজেরা ঠিক করে আনেন, যদি আনতে না পারেন আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। তাহলে আপনি এটাকে আলটিমেটাম বললেন না, কিন্তু বাই ডেফিনেশন এটা কিন্তু আলটিমেটাম। তারপরে আপনি দেখেন বলা হয়েছে এক দল আরেক দলের কাছে দাবি জানাচ্ছে। এক দল তো আরেক দলের কাছে দাবি জানাতে পারে না। দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেখানে জনগণের সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আছে, সেটা নিয়ে তো একটা দল আরেকটা দলের কাছে বলতে পারে না যে আপনি মেনে নেন, আমি মেনে নিব, তাহলে ঠিক হয়ে গেল। এটার জন্য কমিশন হয়েছিল, এটার জন্য রেফারি। আমাদের ছোটবেলায় দলিল খান নামে একজন রেফারি ছিলেন, উনি প্রায় প্রহৃত হতেন, 2 দল মিলে তাকে প্রহার করত। কেন? তার সিদ্ধান্ত লোকের পছন্দ হইতো না। এখন রেফারি যদি ওয়াইজ না হয় তাহলে কি হতে পারে? খেলাটা পণ্ড হয়ে যেতে পারে। ফলে রেফারিকে ওয়াইজ হতে হবে, রেফারিকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রেফারি যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে দেখা যায় খেলাটাই পণ্ড হয়ে যায়। এই জন্য যিনি রেফারির দায়িত্ব নিচ্ছেন বা যারা, তাদেরকে অবশ্যই একটা ওয়াইজ সিদ্ধান্ত নিতে হবে। সেই ওয়াইজ সিদ্ধান্তের মধ্যে কি আছে? এই যে পুরো ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যে দিয়ে জুলাই সনদ প্রণীত হলো, সেই জুলাই সনদে একটি দল স্বাক্ষরই করলো না, অথচ তারা সেখানে ছিল। এবং যারা স্বাক্ষর করলো না তারা আবার অনিবন্ধিত। এই সনদ স্বাক্ষর হওয়া পর্যন্ত তারা অনিবন্ধিতই ছিল, নিবন্ধিত না। যেখানে অন্যদেরকে ডাকা হয়েছে নিবন্ধনের ভিত্তিতে অথবা অন্য কোনো ক্রাইটেরিয়ার ভিত্তিতে, এদেরকে ডাকা হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। ওই যে লিখিত আর অলিখিতর বিষয়। রাত 11টায় মিটিং শেষ করে দিয়ে বলে দেওয়া হয়েছে কিছু একটা, এটা হাসনাত ভাই বলেছেন। এটাও কিন্তু একটা ওই প্রক্রিয়ারই অংশ, যে রাত 11টায় শেষ করব, আজকের আলোচনা করব না। কিন্তু আসলে তো এটা আরো দীর্ঘায়িত হতে পারত। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে না, এটা তো জনগণের মঙ্গলের জন্যই। এই যে আপনি জি করছেন কেন? আগের রাউন্ডে তো আমি কথা বলি নাই, আমাকে বলতে দেন। এবং এই পুরো বিষয়টার মধ্যে একটা মজার বিষয় আছে। আপনি দেখেন এলএফওর উদাহরণ আসে, ইয়াহিয়ার প্রণীত এলএফও। সেই এলএফও অনুযায়ী কেউ চলে নাই, সেটা হচ্ছে একটা অন্যায়। আর বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে প্রণীত একটা সংবিধান, সেই সংবিধানের অনুযায়ী কেউ চলে নাই, এটা ঠিক আছে অথবা এটা ঠিক নাই। সংবিধান অনুযায়ী যদি চলতে না পারা যায় তাহলে যে পারে নাই সেও ঠিক। একটা অদ্ভুত কথা এসেছে যে শেখ মুজিবুর রহমান একটা তুগলকি কাণ্ড করেছিলেন। এটা দিয়ে আসলে কি বলার চেষ্টা করা হচ্ছে? যে তুগলকি কাণ্ড করা যাবে নাকি যাবে না? আপনি যদি মনে করেন যে কেউ তুগলকি কাণ্ড করেছিল, তাহলে সেটা রিপিট না করাটাই হচ্ছে সঠিক কাজ। তাইলে আমাদেরকে সংবিধানের মধ্যে থাকতে হবে, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। এলএফও না মানলে অসুবিধা হয়, কিন্তু সংবিধান না মানলে কোনো অসুবিধা হয় না। আমার হাতে একদম সময়, হ্যাঁ, আপনার হাতে সময় নাই। আপনি যাতে হাতে সময় না থাকে সেই ব্যবস্থা আপনি নিজেই করেছেন, আপনি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেন নাই। রেফারি খারাপ হইলে যেটা হয়, এবং এই রেফারি যে খারাপ এটা এখানে প্রমাণিত হচ্ছে। আপনি সঠিক সময় সবাইকে দেন নাই, আপনার সবাইকে সমান সময় দেওয়ার কথা, আপনি সেটা দিতে পারেন নাই। এবং আমি শেষ করি এবং এই জায়গাতে এসে একটা মজার বিষয় আছে। আজকে যে তর্কটা, এই তর্কটা আসলে কি নিয়েছিল? নির্বাচন কি কেউ ঠেকাতে চায়? নির্বাচন কেউ ঠেকাতে চায় না। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, এবং এই নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, এটা যাতে সুষ্ঠু হয়, এটা যাতে নিরাপদ হয়, এখানে যাতে সবাই যেতে পারে, সেটাই তো নিশ্চিত করার কথা এখন।
কিন্তু আপনি দেখেন একটা যুক্তি এসেছে যে বিএনপি যোগ দিল সঙ্গে সঙ্গেই দেশ নির্বাচনের দিকে চলে গেল, তাই না? তাহলে দেশ যখন এরকম ব্যক্তি নির্বাচনের দিকে চলে গিয়েছে, ওই সময়ই গণভোটের আলোচনা করা হচ্ছে, তাহলে গণভোট গৌণ হয়ে যাচ্ছে। গণভোট নিয়ে আর আলোচনা নাই, নির্বাচন নিয়ে আলোচনা। এই গণভোট নিয়ে আরো অধিকতর আলোচনা হওয়ার কথা, এবং এই গণভোট হইতে হবে এমন ভাবে যাতে মানুষ ভোট দেওয়ার আগে পরিষ্কার জানে যে সে কেন ভোট দিচ্ছে, কাকে হ্যাঁ দিচ্ছে, কাকে না দিচ্ছে। সেই প্রচারণা কোথায়? আমার তো মনে হয় প্রতিটা রাস্তায় রাস্তায় 48টা ধারা যেটা নিয়ে গণভোট হবে, এটা পোস্টার লাগিয়ে দেওয়া উচিত ছিল এই সরকারের, ব্যানার করা উচিত ছিল, টেলিভিশনে এখন বিজ্ঞপ্তি যাওয়া উচিত ছিল যে 48টা ধারা, এই 48টা প্রস্তাবের উপর গণভোট হচ্ছে। আপনি কি একমত নাকি না? আপনি জনগণকে এগুলা না জানিয়েই আপনি প্রার্থীদেরকে ব্যস্ত করে দিয়েছেন যার যার মার্কায় ভোট চাওয়ার জন্য। আবার ওই একই লোকেরাই কিন্তু গণভোটও চাইছে, সেখানে হ্যাঁ হোক সেটা চাইছে। প্রার্থীকে কার জন্য ভোটের কথা বলবে? গণভোটের হ্যাঁ জন্য বলবে নাকি নিজের জন্য ভোট চাইবে? এবং টাকার কথা এসেছে না? হ্যাঁ, টাকার কথা এসেছে। একজন বলেছেন টাকা মানে টাকা অপচয় হবে, দুইজন বলেছেন যে টাকা অপচয় হবে, আরেকজন বলেছেন যে না, টাকা কোনো ব্যাপার না, টাকা আছে, যদি অনেক টাকা অনেক জায়গায় অপচয় করা যায়, এখানে অসুবিধা কি? কিন্তু একটা প্রসঙ্গ এসেছে, অর্থনীতির অবস্থা খারাপ। আমি আসবো আপনার কাছে, আপনি আসবেন আমার কাছে, আমি আর বলবো না, এটাই শেষ। এই যে অর্থনীতির অবস্থা খারাপ, এইটা এই আলোচনায় বসে একজন বলছেন, কিন্তু আপনি 3 থেকে 4 দিন আগে পত্রিকার পাতায় দেখবেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে, $1 বিলিয়ন আমাদের রিজার্ভ বেড়েছে, দেশের অর্থনীতি শনয় শনে এগিয়ে যাচ্ছে। তাহলে সত্যি কথাটা কে বলছে? আজকের আলোচকরা বলছেন অর্থনীতি খারাপ, নাকি যারা বলছে যে দেশের অর্থনীতি 19% FDI ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে, যারা বলছে? নিশ্চয়ই কেউ একজন ভুল বলছেন। এইখানে সবচেয়ে সত্য কথাটা কি এসেছে জানেন? সবচেয়ে সত্য কথাটা বলেছেন আমাদের প্রেস উইং এর ভাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আপনার ধন্যবাদ দিই। প্রেস উইং এর উনি যে বলেছেন যারা তাদের পদ হারানোর ভয় পায় তারাই কেবলমাত্র নির্বাচনকে বন্ধ করছে, আর কেউ না। অ্যাডভোকেট হাসান, আপনার কাছে একটু আসতে চাই যে এসবি রিপোর্ট অনুযায়ী প্রায় 43,000 ভোট কেন্দ্রের মধ্যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে তারা রিপোর্ট দিয়েছেন। ঝুঁকি নিরসনে আসলে সরকারের প্রস্তুতি কেমন দেখছেন? 1 মিনিটে যদি শেষ করেন। ঝুঁকি মানে এইটা এখন তো অন্য সময়ের চাইতে বেশি, কিন্তু এইটাও আসলে নিরসন করার জন্য সরকারকে, যেই রাজনৈতিক দলগুলি আসলে নির্বাচনে অংশ নেবে, তাদের দিক থেকে আসলে সহযোগিতা লাগবে এবং তাদের কমিটমেন্ট লাগবে। তারা যদি নিজেরা নিজেদের নির্বাচন, যেটা রুলস ফ্রেম করার জন্য এখনকার যে সময় যাচ্ছে, সেই সময় নিজেরা যদি আসলে যথাযথ নির্বাচন করতে না পারে, তাহলে অতীতে যে নির্বাচন হয় নাই সেটাকে উপলক্ষ করে যে আন্দোলন হলো, তাহলে সেই আন্দোলনের যৌক্তিকতা আসলে ক্ষতিগ্রস্ত হবে তাদের দ্বারা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেটা আমার একদম সর্বডানে রয়েছেন, আমার সর্বডানে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে, আপনার কাছে 1 মিনিটের জন্য আসতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন কিছুদিন আগে যে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে, সংশয় কি কেটেছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তিনি বলেছেন না, উনি যেহেতু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ওনার কাছে, যেহেতু উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার চেয়ে ভালো তো ইনফরমেশন আমার কাছে নাই। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করার কোনো সুযোগ পাই না। এই কারণে এখন থেকে 5-7 দিন আগেও একজন ডিআইজি পালিয়েছেন, মাসখানেক আগে একজন জেনারেল সাহেব দেশ ত্যাগ করে পালিয়ে গেছেন। মানে এই বিষয়গুলো কিন্তু বোঝা যায় যে আমার প্রশাসনিক যে যন্ত্র সেগুলাকে একেবারে পারফেক্টলি কাজ করছে কিনা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। 1, 2 হচ্ছে আমরা ইতিমধ্যে একটা কথা শুনেছিলাম যে বলেছিল খোলা আকাশের নিচে প্রতারণার কথাও আসছে, যে সরকার প্রতারণা করেছে, সেই সরকারের অধীনে আবার একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে প্রতারিত হবে না, কিংবা প্রশাসন পারফেক্ট আছে বলে আমার কাছে মনে হয়। সবশেষে যে কথাটা বলবো সেটা হলো, তুষার একটা কথা বলেছে যে রেফারি যদি অযোগ্য হয়, হ্যাঁ রেফারি অযোগ্য হতে পারে, সেটা নিয়ে কোনো কথা নাই। আর যেহেতু আলটিমেটলি ওই একটা কথা বলছে আলটিমেটাম, এটা টু সাম এক্সটেন্ট আলটিমেটাম হয়, যেহেতু বলছে 7 দিনের মধ্যে আপনি একটা সিদ্ধান্ত নেন, না নিতে পারলে কিন্তু আবার আলটিমেটলি রেফারিরা সিদ্ধান্ত দিবে, এবং রেফারি সাহেব কি সিদ্ধান্ত দিবে, দ্যাট মে বি এ টার্নিং পয়েন্ট ফর নেক্সট ইলেকশন। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে। আমি একটু যেতে চাই আমার বামী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আপনার কাছে একটু আসি যে জনাব ফয়েজ আহমেদ বলছেন যে জামাত আসলে তাদের যে দাবি সেটি পুরোপুরি সরকারের কাছে করেনি, আসলে জামাত কাদের কাছে দাবি করেছে বলে আপনার কাছে মনে হয়? 1 মিনিটে যদি শেষ করেন। আচ্ছা,
জামাত জনগণের প্রতিনিধিত্ব করে এবং আজকের এই সরকার উনি যেটা বলতেছেন, ভাই যেটা বলছেন ওইভাবে না। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোই এক্সচেঞ্জ করতেছেন তার দাবি দাওয়াগুলো, যাতে আমাদের মধ্যে কি হয়, একটা সমঝোতা হয়। এখানে আপনাকে একটু খালি বলে দিই, 1 সেকেন্ড আগে ওই যে অনেক কথা আসলো, 91, 96 আর 2001 এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে যে 3টা নির্বাচন হয়েছে, এই 3টা নির্বাচন ছাড়া 53 বছরে এই কনস্টিটিউশনের আন্ডারে যত নির্বাচন হয়েছে, একটা নির্বাচনও মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়নি। এবারে আমাদের সমস্ত মানুষের আকাঙ্ক্ষা ছিল এই 36শে জুলাইয়ের শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন না, এবং সেটা এই কনস্টিটিউশনের মাধ্যমে সম্ভব না, এবং সেই জন্য জুলাই সনদ, জুলাই ঘোষণা সবকিছু এসছে। আর আপনার যে লাস্টের কোশ্চিনটা শোনেন, আমরা আমাদের দাবি দেওয়া কোথায় দিব? এখন পার্লামেন্ট নাই, আমাদেরই সরকার, তাহলে আমি কি আমার লোককে কি অনাস্থা জানাবো? সেটা হয় না। আমরা আমাদের দাবি দেওয়া বলতেছি, আমরা আমাদের দাবি দেওয়াগুলো আলোচনার জন্য বলা হচ্ছে। সেই জন্য দেখেন তাহের সাহেব সেদিনকে মহাসচিবকে কিন্তু ফোন করছেন। রাজনৈতিক দলগুলো অনবরত ইলেকশন ট্রেনে উঠে, ইলেকশন যাতে হয়, একটা সফল ট্রানজিশন হয়, তার জন্য কিন্তু আমরা সবাই কি আন্তরিক। কিন্তু এখানে কিছু কিছু কথা বলে যে বললো যে পাশে একটা বৃহৎ রাষ্ট্র আপনার গলা চেপে ধরে আছে, সো ওই গলা চেপে ধরার মধ্যে আমি একবার পানি খাচ্ছি আর উঠতেছি। তো রেফারি খারাপ না, পাশের দেশ খারাপ, তার চাপে এই দেশটার এই অবস্থা। অর্থনীতির কথা বলছেন, অর্থনৈতিক বলছে সামগ্রিক ভাবে অনেকে তো ভাবছিল দুর্ভিক্ষ হবে, আল্লাহর ইচ্ছায় দুর্ভিক্ষ হয়নি 74 সালের মতো। তো এটাই তো একটা বিরাট পাওনা, তারপরও আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, সেই জন্য আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আমি একটু যেতে চাই আনোমা এহসানুল হক মিলন আপনার কাছে। এই মুহূর্তে আসলে বিএনপি প্রার্থী মনোনয়ন দিয়েছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে চট্টগ্রামে আপনাদের একজন মনোনীত প্রার্থীর উপরে হামলা হয়েছে। আইন শৃঙ্খলা বিবেচনা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সরকারের প্রস্তুতি দেখেন নিয়ন্ত্রণে? আমরা তো দেখতেই পাচ্ছি সরকার অনেকটা পিছিয়ে আছে, বাট সামনে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সরকারকে সঠিকভাবে এগোতে হবে। এবং আমি যেটা বলতে চাই, আমরা পিছনের দিকে তাকিয়ে লাভ নেই, আমাদের সামনে যেতে হবে, নির্বাচন করতে হবে। জাতি নির্বাচনের মোড়ে চলে আসছে, অতএব সরকারকে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে, এবং নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই আগামী দিনে, সেই আশায় আমরা সকলেই রইলাম। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব ফয়েজ আহমেদ আপনাকে দিয়ে শেষ করতে চাই। আমরা দেখেছি যে বিএনপির মনোনীত একজন প্রার্থীর উপরে হামলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে বলেছেন যে আইন শৃঙ্খলা বিবেচনায় তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে সংশয় আছে, সংশয় কি কেটেছে? আইন শৃঙ্খলা রক্ষায় আসলে সরকারের প্রস্তুতি কতটা হলো? দেখুন, আপনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যকে বারবার কোট করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে সংশয় আছে। আপনি যদি পুরো বক্তব্যটার আলোকে বলতেন তাহলে আমার ধারণা মেসেজটা এভাবে আসতো না। আপনি সম্ভবত গত মাসের মাঝামাঝি সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের প্রশিক্ষণ বিষয়ক একটি কর্মসূচিতে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছিলেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা, তো বলল যে সংশয় তো অতীতে ছিল না, এখন আছে বলেই তো এই প্রশিক্ষণের আমাদের প্রয়োজন হচ্ছে, সেই ব্যবস্থা তো নেওয়া হচ্ছে। সো এটা মিন করে কিনা যে নির্বাচন নিয়ে সংশয় আছে বলছেন, এটা আমি কনফিউজড। আর আপনার সেকেন্ড পার্ট হচ্ছে যে কি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় আসলে সরকারের প্রস্তুতি কতটা? আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের প্রস্তুতি, হামলার ঘটনা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের প্রস্তুতি, পাশাপাশি বিএনপির একজন প্রার্থীর উপরে হামলা, সেটা নিয়ে তো দেখুন, আপনি এটা বললে কিভাবে নিবেন যে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণার পর পরিস্থিতি যেরকম হতে পারে বলে মানুষ ধারণা করেছিল তার তুলনায় কিছুই হয়নি। কিন্তু আমরা তো কোনোভাবেই একটি প্রাণহানিও অ্যালাউ করতে পারি না। সে জায়গায় একটি রাজনৈতিক সমাবেশের মধ্যে, মিছিলের মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা তদন্তের আলোকে ব্যবস্থা নেওয়া যাবে যে কে দায়ী, কি বিষয় আসে। সুতরাং ওই একটি পার্টিকুলার ঘটনা দিয়ে টোটাল সারা দেশে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী নেই, এরকম কোনো কনক্লুশনে পৌঁছানোর কোনো উপায় নেই। আমরা এখন পর্যন্ত পরিস্থিতি ভালোই দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এবং আমার সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হওয়া সকল অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নটোর অনুষ্ঠান যে যেখান থেকে দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের সম্মানিত অতিথিদেরও ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।
ফার্মাসিউটিক্যাল না কীটনাশক?